সম্মানিত ক্লাব সদস্য এবং দর্শকবৃন্দ, সবাইকে সালাম, শ্রদ্ধা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। ঈদ মোবারক। আজকের লাইভের বিষয় নির্ধারিত হয়েছে সীমিত আকারে চাপজাত। প্রকৃত অর্থে চলমান জীবনযাপনের ধরন আজ সীমিত, শৃঙ্খলিত এবং সচেতন। সবার জীবন হয়তো একটা সময় ছিল যখন ঈদের দিনের চেয়ে চাঁদরাতের আনন্দটা ছিল অনেক বেশি প্রসারিত। সারা মাসের কেনাকাটার ইতিটা টানা হতো চাঁদরাতে। চাঁদরাতের কেনাকাটা শেষে শুরু হতো জমজমাট আড্ডা, কখনো কখনো তার ব্যক্তি হতো মাঝরাত পর্যন্ত। সময় এবং পরিস্থিতির আলোকে আজ চাঁদরাত তার ধরন বদলেছে, তাই আমরাও বদলালাম আমাদের আড্ডার ধরন। কাছে যেতে না পারি, দূর থেকে হয়তো কাছে থাকা যায়। সীমিত আকারে চাঁদরাতের আড্ডা হয়তো তারই জানান দিবে। শুরুতেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি, কারিগরি জটিলতার কারণে আমরা 30 মিনিট শেষে লেটে 30 মিনিট দেরি করে আজকে আমরা লাইভটা শুরু করতে পারছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের 3 জন কৃতি ব্যাংকার। আজকে লাইভ অনুষ্ঠান তাদের সংস্পর্শে পেয়ে ব্যাংকার্স ক্লাব নিজেদেরকে সম্মানিত বোধ করছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম, মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক লিমিটেড। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাহিদ হোসেন, হেড অফ কর্পোরেট ব্যাংকিং ডিভিশন, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আমাদের সাথে আরো উপস্থিত আছেন জনাব আনোয়ার ফারুক তালুকদার, হেড অফ এসএমই অ্যান্ড ই বিজনেস ডিভিশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আজকের অনুষ্ঠানে সমন্বয় হিসেবে থাকছেন জনাব রাশেদ আক্তার, সাধারণ সম্পাদক, ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ লিমিটেড। এই অনুষ্ঠানটি যিনি পিছনে থেকে কারিগরি সহায়তা করছেন তিনি মোহাম্মদ মাসুর শুভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আমি সঞ্চালক হিসাবে অনুষ্ঠান শুরু করছি রশিদুল নবী, যুগ্ম অর্থ সম্পাদক, ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আসলে আজকের রাতটা, চাঁদরাতটা আসলে সবার জীবনে অসংখ্য স্মৃতিময় একটা রাত। আমাদের শৈশব কেটেছে কৈশোর, এখন আমরা যৌবনে এসেছি। 3টা অধ্যায় আসলে আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে চাঁদরাতের স্মৃতিকে ঘিরে, চাঁদরাতের জীবনকে ঘিরে। আজকে 3 জন যে সম্মানিত অতিথিকে আমাদের নিয়ে এসেছি, আজকের আড্ডা থেকে বলা যায় সফল যারা চাঁদরাতে তারা কেমন ছিলেন, তাদের শৈশব, তাদের কৈশোর, তাদের বর্তমান সময় নিয়ে নানা গল্প আজকের এই সারা অনুষ্ঠান ধরে শুনবো। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, যারা অনুভব করছেন চাঁদরাতে বাসার বাইরে যে মজাটা অনুভব করতে পারেননি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অনুষ্ঠানটা শুরু হলে, চলমান থাকলে আপনি দৃষ্টি রাখুন আমাদের পেজে, আপনাদের সেই কষ্টটা, সেই দুঃখটা অনেক অংশে লাঘব হবে। শুরুতেই আজকের অনুষ্ঠানের সমন্বয় করছেন জনাব আক্তার, সাধারণ সম্পাদক, ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। তার কাছে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা আবার ফিরে আসবো, আবার অনেক গল্প হবে, অনেক মজার অভিজ্ঞতা আজকে শ্রদ্ধেয় অতিথিবৃন্দের কাছ থেকে আমরা শুনবো। চলুন আড্ডা শুরু করা যাক, আলোচনায় আসা যাক। শুরু করছেন জনাব মোহাম্মদ রাশেদ আক্তার, সমন্বয়ক আজকের এই লাইভ প্রোগ্রাম। ধন্যবাদ রশিদুল নবী। সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঈদ মোবারক। একই সাথে অভিবাদন জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত 3 জন প্রথিতযশা ব্যাংকার, যারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতা এবং সফলতার পরিচয় দিয়েছেন এবং তাদের গ্রেট লিডারশিপ এবং কর্পোরেট গুড গভর্নেন্সের কারণে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা আজকে একত্রিত হওয়ার উদ্দেশ্য আমাদের ব্যাংকিং নিয়ে কোনো জটিল বিষয়ের অবতারণা করা নয়। আমরা আমাদের সদস্যদের সাথে এবং সহকর্মীদের সাথে চাঁদরাতের কিছু আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে কানেক্টেড করতে চাই, এঙ্গেজ করতে চাই। এবং আমরা বিশ্বাস করি কিছু লিডারের উপস্থিতি এবং উপদেশ তাদের অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস। সেই প্রত্যাশা থেকে আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। আমি শুরুতে আমাদের সম্মানিত লিডারদের কাছে জানতে চাচ্ছি যে আমরা সমগ্র পৃথিবী কিছু নতুন টার্মিনোলজির সাথে ইউজ টু হয়েছি, লাইক ওয়ার্ক ফ্রম হোম, হোম স্টে, আইসোলেশন, সেলফ কোয়ারেন্টাইন এবং ফিজিক্যাল ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্স। এবং নতুন একটা টার্মিনোলজি আমাদের কাছে রিসেন্টলি এসেছে, নিউ নর্মাল লাইফ। সো অ্যাজ এ ব্যাংকার আমরা এই নিউ নর্মাল লাইফ এবং এই নিউ আইডিওলজির সাথে কতটুকু সামঞ্জস্য করতে পেরেছি বা আরো কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে সম্মানিত লিডারদের কাছ থেকে আপনাদের ওপিনিয়ন জানতে চাচ্ছি।
শুরু করতে পারেন। Whatever খোরশেদ বস বা normal will জাহিদ be বস the কেউ new যদি একটু normal. আমাদের শেয়ার করেন। First of all, thank you, Rashid, and সমস্ত ব্যাংকার্স ক্লাবের মেম্বারদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর আজকের এই লাইভ অনুষ্ঠান এটাই আসলে নিউ নর্মালের একটা পার্ট। এই ভার্চুয়াল জগতে আসলে আমরা সবাই যে যার মতো করে নিজের মতো করে লাইফ লিড করতেছি। আমরা গত মার্চ মাসের 29 তারিখ থেকে লকডাউন হয়ে গেছে এবং সেই সাথে সমস্ত অফিস আদালত আমরা ভার্চুয়াল জগতের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল মাধ্যমে আসলে অফিসের কাজগুলো করছি। ব্রাঞ্চগুলো যারা যে সমস্ত ফ্রন্টলাইনের যোদ্ধারা যারা ব্রাঞ্চে কাজ করছেন আমাদের ব্যাংকার ভাইরা তাদের প্রতি অবশ্যই সহমর্মিতা প্রকাশ করছি এই কারণে যে এত রিস্কের মধ্যেও কিন্তু আপনারা সেবাটা দিয়ে যাচ্ছেন। আর হেড অফিস পিপল যারা আমরা আছি তারা আসলে ফ্রন্ট লাইনে থাকলেও আমরা অফিসে ফিজিক্যালি অ্যাটেন্ড করছি না। আমরা অনেকেই যখন প্রয়োজন হয় তখন অফিসে যাচ্ছি, না হলে ভার্চুয়াল মিটিং গুলো আমরা করছি, বোর্ড মিটিং সহ ম্যানকম মিটিং সহ যে সমস্ত ক্রেডিট কমিটি আছে সেগুলো আমরা করছি। যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটির পার্ট হিসেবে আমরা আসলে জরুরি সেবার মধ্যেই আমরা একটা পার্ট ব্যাংকাররা, সেই হিসাবে আমরা কি বলবো যে ইকোনমিক অর্থনৈতিক চাকাকে আমরা প্রাণবন্ত করার জন্য অর্থাৎ চালিকা শক্তিকে আমরা চালিয়ে নিবার জন্যই কিন্তু আমাদের এই আত্মত্যাগ। আমরা সেই সাথে সমস্ত রিস্ক গুলোকে মাথায় রেখে আমরা যে নিউ নর্মালের কথা বলা হচ্ছে, আমরা শারীরিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স বলতে আসলে আমরা যেটা বুঝি যে শারীরিক দূরত্ব। দুইটা চ্যালেঞ্জ আসলে এখন আমাদের মধ্যে মেইন নিউ নর্মাল লাইফের জন্য। তার মধ্যে হচ্ছে স্টে সেফ এবং ফেস দ্য চ্যালেঞ্জ। স্টে সেফ বলতে আমরা যেগুলো বললাম যে মাস্ক ইউজ করা, তারপরে শারীরিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এবং কাস্টমারদেরকে আমরা যতটুকু পারি সেগুলো হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স রেখে আমরা তাদেরকে সেবা দেওয়া। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা অল্টারনেটিভ ব্যাংকিং যে চ্যানেল অর্থাৎ এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এই সেবাগুলো আসলে তাদের মাঝে আরো সচেতনতা তৈরি করতে হবে এবং তাদের মাঝে আরো অ্যাডভাইজারি সাপোর্ট দিতে হবে, যাতে তারা যে নিউ নর্মালের কথা আমরা বললাম যে সেফ যদি থাকতে চাই আমরা এবং সেই সাথে আমাদের যারা গ্রাহক তাদেরকেও যদি সেফ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং সামাজিক দূরত্ব বজায় রাখা মানে ফিজিক্যালি আমি অফিসে যতটুকু বা আমার ব্রাঞ্চে আমার যতটুকু আমি ডিস্টেন্স মেনটেন করতে পারি বা আমার ব্রাঞ্চে না এসে আমি যাতে ব্যাংকিং সেবাটা পালন করতে পারি। সো সেই হিসাবে আমাদের ব্যাংকারদের বড় একটা দায়িত্ব রয়ে গেছে যে সামাজিক ভাবে এটাকে আরো প্রচারণা করা। আমরা অনেকেই করছি যে মোবাইল SMS দিচ্ছি, সেই সাথে যখন ব্রাঞ্চে আসছে তাদেরকে বলছি যে আপনি মোবাইল অ্যাপস ইউজ করেন, আপনারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন। সেই সাথে আমরা যে পারিবারিক যে নিউ নর্মাল, আমরা আসলে যখন অফিস থেকে বাসায় ফিরবো, বাসায় ফেরার পরেও কিন্তু আমরা সেই নিউ নর্মালের মতো আগে যেরকম আমরা সরাসরি জুতোটা খুলে বা জুতোটা নিয়ে অনেকে বাসার ভিতরে ঢুকে পড়তাম, এখন কিন্তু এগুলো আর সম্ভব না। কাজে জুতোটা বাইরে রেখে এবং আমরা এখন আসলে স্যুট পরাটা না পরাটাই ভালো। আমরা যতটুকু হয় যে যাতে সহজে যেটা ওয়াশ করা যায় এই টাইপের শার্ট প্যান্ট, অর্থাৎ প্রতিদিনই আমরা অফিস থেকে ফিরে আমরা শার্ট প্যান্টটা ধুয়ে দেন গোসল করে তারপরে ফ্যামিলির সাথে মেলামেশা করা উচিত, না হলে কিন্তু রিস্কটা কিন্তু থেকেই যাচ্ছে। সো এই নিউ নর্মালের মধ্যে আমরা আরো যে সামাজিকতা আমরা পরিবার নিয়ে যেটা হয় যে আমরা মাসে অন্তত যার সাধ্যমতো আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু ফ্যামিলির সাথে সময় কাটাই, এখন কিন্তু সেইটাও আসলে বাদ হয়ে গেছে। সো সেটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা বাসাতেই ফ্যামিলিকে আরো সময় দেওয়া দরকার। এটা আরেকটা কিন্তু সুযোগও এসেছে আমাদের জন্য যে আমরা সারাদিন শেষে যখন অফিস থেকে যখন আসি আবার সেই টিভির সামনে বসি এবং পরিবারকে সময় দেই না। বাট এখনকার যে সময় আমরা কিন্তু আসলে পরিবারের বাচ্চারাও যেহেতু সারাদিনই বাসায় থাকে, তো ওরাও কিন্তু বোর্ড। কাজে এই নিউ নর্মালের পার্ট হিসাবে আমরা পরিবারকেও আরো সময় দিতে হবে, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করতে হবে,
তাদেরকে গল্প গুজবের মধ্যে, হাসি খুশির মধ্যে তাদেরকে এঙ্গেজ করতে হবে। তারপর আমি আমাদের জাহিদ বসের কাছে জানতে চাই যে স্পেশালি ওয়ার্ক ফ্রম হোমের যে কনসেপ্টটা আমরা কাজ করছি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের বলেন। আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট হয়েছে। ইনভাইট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তুমি আমাদের ঘরে থেকে আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটি কন্টিনিউ করার ব্যাপারে যেটা জানতে চেয়েছো, আমরা কিন্তু সব ধরনের অ্যাক্টিভিটি করছি। আমরা হোয়াট এভার দ্য কাস্টমার যে নিডগুলি ছিল, আমরা কিন্তু একটা নিডও কিন্তু আনফুলফিল রাখি নাই। আমরা কিন্তু কাস্টমারদেরকে প্রতিদিনই কাস্টমারদেরকে গাইড করছি কিভাবে তারা তাদের ফিজিক্যালি অফিসে না এসে তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাদের ইনস্ট্রাকশন গুলি তারা আমাদেরকে দিচ্ছে, এবং সেই ইনস্ট্রাকশন প্রতিটাই কিন্তু আমরা এক্সিকিউট করছি। এট দ্য সেম টাইম আমাদের ফ্যামিলি মেইনটেনেন্স যেটা আমাদের কিন্তু আমাদের কিন্তু অফিসিয়াল লাইফটা উই আর লিডিং ডিফারেন্ট টাইপ অফ অফিসিয়াল লাইফ, এবং ফ্যামিলি লাইফ আমরা ডিফারেন্ট ওয়েতে লিড করছি এই মুহূর্তে। তা আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা অফিসিয়াল কাজটা পুরোপুরি করছি, এট দ্য সেম টাইম আমাদের কিন্তু ফ্যামিলির প্রতি আমাদের যে কমিটমেন্ট সেটা কিন্তু আমরা আরেকটু বেটার ওয়েতে এখন ফুলফিল করতে পারছি। আমরা আমাদের ওয়াইফদেরকে তাদের ডেইলি যেই ফ্যামিলি অ্যাফেয়ার্স গুলিতে তাদেরকে হেল্প করতে পারছি, আমাদের ছেলে মেয়েদের সাথে তাদেরকে সময় দিতে পারছি। তো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, এবং আমরা কিন্তু তাদের সাথে যে সময়টা কাটাচ্ছি সেটা কিন্তু এটা ইটস ভেরি ভ্যালুয়েবল। এবং আমার মনে হয় যে আমাদের রিটেল কাস্টমার বলো, কর্পোরেট কাস্টমার বলো, এসএমই কাস্টমার বলো, একটা কাস্টমারেরও এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা আমরা তাদেরকে এই লকডাউন পিরিয়ডে আমরা ফিজিক্যালি প্রেজেন্ট না থেকে আমরা আনফুলফিল রেখেছি। আর আমাদের ব্যাংকটা একটু ডিফারেন্ট ওয়েতে অপারেট করেছে। অন্যান্য ব্যাংকে হয়তোবা হেড অফিসটা মোটামুটি হেড অফিস বাসায় থেকে অফিস করছে, বাট আমাদের এমডি স্যারের যে ইনস্ট্রাকশনটা ছিল, যেহেতু ব্রাঞ্চের লোকজন অফিস করবে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য তাদেরকে টু মেক দেম ফিল যে দে আর নট অ্যালোন। হ্যাঁ, আমরা কিন্তু হেড অফিসের লোকজন অফিস করেছি। আমি পার্সোনালি গত মাসে 14 দিন অফিস করেছি। সো দে আর অলসো ফিলিং যে না, আমাদের সাথে আমাদের বসরাও অফিস করছে, সো রিস্ক যদি নিতে হয় সবাই একসাথেই নিব, সেভাবে আমরা আসলে কন্টিনিউ করছি। এন্ড দ্যাটস ইট। এটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। রোস্টার বেসিস ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমরা এই সময়টাকে আমরা অতিক্রম করেছি জয়েন্টলি। আনোয়ার ভাই কি এই বিষয়ে কিছু বলতে চান? আমি তো বলতে চাই, অবশ্যই বলার জন্য তো আসছি। সেটা হচ্ছে যেটা আমরা যে সিচুয়েশনটা এখন ফেস করছি, দ্যাট ইজ যে করোনা ভাইরাসের যে কাল, যে জিনিস আমরা 100 বছর আগে একবার ঘটেছিল সেই সময়টা আবার আসছে। আমরা কখনোই কেউ ভাবেনি যে এই টাইপের আমাদের অন্তত জীবদ্দশায় আমরা যারা আছি এরা কেউ কখনো চিন্তা করে না যে এই ধরনের একটা সিচুয়েশন। আপনি চিন্তা করে দেখেন, যদি কিছুদিন আগে বলা হতো কাউকে যে এই কয়েকদিন পরে বাংলায় ওয়ার্ল্ডে কোনো বিমান চলবে না, যদি এটা আজকে থেকে 6 মাস আগে যদি বলা হতো যে ওয়ার্ল্ডে কোনো দেশের থেকে বিমান চলবে না, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে না, এটা কেউ বিশ্বাস করতো? মতো এটা কল্প কাহিনী বলতো যে ভাই তুই কি বলতেছিস। সেই সিচুয়েশনটার মধ্যে কিন্তু আমরা এখন পড়েছি। এই সিচুয়েশনের মধ্যে এই যে রাশেদ যে কথাগুলি বললা যে লকডাউন, তারপরে আমাদের ঘরে থাকুন, স্টে হোম, এই যে এটা একটা নতুন একটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে। কারণ আমাদেরকে ঘরে থাকতে হচ্ছে। কেন ঘরে থাকতে হচ্ছে? কারণ আমাদের জীবনের সংশয় বেড়ে গেছে। কেন ঘরে থাকতে হচ্ছে? আমাদের পরিবারের জীবনকে বাঁচাতে হবে। কেন ঘরে থাকতে হচ্ছে? পাশাপাশি আমাদের যে প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে সেভ করা যাবে। সুতরাং সেভ করা, ঘরে থাকা যে শুধুমাত্র নিজেকে সেভ করা তা কিন্তু না, সেভ ঘরে থাকা মানে হচ্ছে সবাইকে সেভ করা। এই বাস্তবতায় আমাদের আজকের এই ঈদারটাতে আমি একটু আড্ডার মধ্যে রাখতে চাই। গুরু গম্ভীর আলোচনা আমরা না যাই, বরং একটু অন্যভাবেই আমরা আলোচনাতে যেতে পারি। যে এখানে আসলে আমরা আজকে যারা আড্ডায় বসছি তাদের একটা পরিচয় যদি আমি নিজে দিই, আমরা তিনজনই এখানে যারা আছি, আমরা তিনজনই ইস্টার্ন ব্যাংকের এক্স এমটিও। এই দুইজনকে আপনি এখানে দেখছেন, এই দুইজন কিন্তু সবসময় আমার ডিরেক্ট বস ছিল অনেক সময়। এই উস্তাদের সামনে আমি কথা বলে আমাকে একটু মানায়, তারপরে এই দুইজনে কিন্তু ডিরেক্ট আমার বস ছিল। এই জন্য আমি কিন্তু রাশেদ যখন আমাকে বলছে, আমি কিন্তু সানন্দে রাজি হয়ে গেছি, কারণ আমার দুই উস্তাদরে আমি একসাথে পাইছি। আর এক উস্তাদ ছিল, আমি যে যার নাম বললাম যে ওয়াদুদ অন্তু ভাই, সেও কিন্তু একসময় আমার বস ছিল।
সে যখন মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার ছিল তখন আমি তার ডেপুটি ছিলাম। সো ওনাদের সাথে কথা বলা, ওনাদের সাথে একটা যে আন্তরিকতা যেটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা আমার মনে হয় না যে ভাইয়ে ভাইয়ে আপন ভাইয়ে অত আন্তরিকতা সৃষ্টি হয়, যেটা আমরা তুমি আজকে যে জিনিসটা এখানে আজকে নিয়ে আসছো, এটা আমার কাছে অত্যাধিক আনন্দের, অত্যাধিক মানে খুবই ভালো লাগছে যে আজকের এই চাঁদরাতে আড্ডাতে আমরা তিনজন একসাথে আবার বসতে পারছি। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এবং এই ফাঁকে আমি আমার যত কলিগরা, সহকর্মীরা আছেন এই ব্যাংকার্স ক্লাবের সহ যত ব্যাংকার ভাইয়েরা আছেন, তাদের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি দুঃখ এবং সমমর্মিতা জানাচ্ছি আমাদের ব্যাংকার ভাইদের মধ্যে যারা ইতিমধ্যে করোনা ভাইরাসে যাদের প্রাণ চলে গেছে, তাদেরকে আল্লাহ হেফাজত নসিব করুক। তাদের জন্য আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। তো আমাদের কাছে এটা খুবই দুঃখজনক যে আমাদের কলিগরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং অনেক আমাদের নিজেদেরই পরিচিত অনেকেই নিশ্চয়ই রাশেদ নিশ্চয়ই আমাদের ক্লাবেরও মেম্বার বোধহয় আছেন কি এরকম? ক্লাবের মেম্বার কি কেউ আছেন? আমাদের সরাসরি আমাদের মেম্বারদের ভিতরে কারো এরকম দুঃখজনক ঘটনা ঘটেনি। যাক আলহামদুলিল্লাহ, সরাসরি মেম্বার হয়নি, বাট আমাদের পরিচিত, যেমন আমাদের ইয়াতে ছিল পুবালি ছেলেকে মারা গেল, আমাদের পরিচিত ছিল। তো এই যে আমাদের আজকের এই সিচুয়েশনটা, যেটা কিন্তু দেখেন আজকে করোনা ভাইরাস না আসলে হয়তো আমরা এই লোকগুলিকে হারাতাম না, বা ইভেন আজকের যে বাস্তবতা যেখানে আমরা আজকের এই আড্ডা মারছি, সেই আড্ডাটা কিন্তু আমাদের এখন বাইরে আড্ডা দেওয়ার কথা ছিল। আমি যদি আমার চাঁদ রাতের আড্ডার কথা বলি, আমি কিন্তু চাঁদ রাতে আমার সবসময় আমার গ্রামের বাড়িতে যেতাম। আমি কিন্তু ঢাকা শহরে ঈদ করেছি সম্ভবত একবার, আমার যদ্দূর মনে পড়ে আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে, বাট তারপরে কিন্তু তার আগে পরে কখনোই আমি ঢাকা শহরে ঈদ করিনি। তো বাইরে আমার বাড়িতে যেতাম, ওখানে আমাদের একদম ফুল টাইম আড্ডা হতো, সেটা রাত 12টা 1টা বেজে যেত সেই আড্ডাতে। That was the fantastic time and what we spent in our earlier life. এটা আসলে অনেক ভালো ছিল, অনেক আনন্দের ছিল। এখন এই বাস্তবতাতেই আমাকে মেনে নিতে হবে, যেটা খুশি যেটা আলাপ করলেন যে এখন আমাদেরকে নতুন বাস্তবতার সাথে, অর্থাৎ একদিকে করোনা ভাইরাস থাকবে, আরেকদিকে আমাদের কাজ করতে হবে। সুতরাং যে আজকে প্রাইম মিনিস্টার ওনার বক্তব্য দেখে দেখলাম যে বলেছেন উনি যে আমাদের কাজ করতে হবে, অর্থনীতিকেও কিছুটা ছেড়ে দিতে হবে, কারণ যে হারে মানুষকে আমি দেখছি, এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে যে রাস্তাঘাটে এখন আমি একটু আগে কিছুক্ষণ আগে আমি দুপুরে আগে একটু বের হয়েছিলাম, মানে চতুর্দিকে এত বেশি মানুষ, ভিক্ষুকের মতো অবস্থা, যে যারা মানে কোনো দাঁড়াইলে এক জায়গায় তারা একসাথে চলে আসতেছে। এই যে একটা সিচুয়েশন, এটা কিন্তু আমাদেরকে চিন্তিত করে ফেলতেছে। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য এখন সবারই এই হাত বাড়ানো উচিত, আমাদের যাদের এ থেকে মানে আছে, সুযোগ সুবিধা আছে, সবারই আমার মনে হয় আগানো উচিত। আর আমি এত কথা একসাথে বলি না, আবার নেক্সট আবার বলবো। আমার মনে হয় যে থ্যাংক ইউ, দ্যাটস অল। হ্যাঁ রাশেদ ভাই। নিশ্চয়ই যারা আমাদের ব্যাংকার, নিশ্চয়ই যারা আমরা হারিয়েছি তাদের আত্মার সমবেদনা জানাচ্ছি। আমি সেই সাথে আমাদের মেম্বারদের আমি জানিয়ে রাখতে চাই, আমাদের আজকের অতিথিবৃন্দকে যদিও আমাদের অতিথি হিসেবে আমরা পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু এটা ব্যাংকার্স ক্লাবের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে 3 জন সম্মানিত ব্যাংকারই আমাদের ব্যাংকার্স ক্লাবের সম্মানিত মেম্বার। সো অ্যাকচুয়ালি মার্কেট লিডার হিসেবে 3 জন ব্যাংকারকে পাওয়া আমাদের ব্যাংকার্স ক্লাবের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি বিষয়। আনোয়ার ভাই কথা থেকে আমরা যেটা জানলাম যে আপনারা 3 জনই ইবিএল এর ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ শুরু করেছেন। সো সেই ক্যারিয়ার শুরুর দিকের সেই কিছু স্মৃতি যদি আমরা জানতে পারি আপনাদের 3 জনের মধ্যে। ভেরি ইন্টারেস্টিং রাশেদ। আমি এবং জাহিদ আসলে আমরা দুজন সেকেন্ড ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেনি। আমাদের জয়েনিং এর পরে কিছুদিন আসলে ওরিয়েন্টেশন হয়েছিল হেড অফিস এবং ঢাকা বেস ব্রাঞ্চ গুলোতে। তারপরে 30 ওয়ার্কিং ডেজ এর ফাউন্ডেশন ট্রেনিং হয় বিআইবিএম এ। এরপরে ওইখানে এমডি সাহেব গিয়ে বললেন যে আপনাদের একদিন ছুটি দেওয়া হবে, পরের দিন থেকে আপনাদের পোস্টিং। বাট পোস্টিং গুলো এখন আমরা যেরকম চাই যে আমার বাসার পাশে কোন ব্রাঞ্চ, আমার বাসার পাশে হেড অফিস আছে কিনা, অথবা কোন ডিপার্টমেন্টে গেলে আমার কেরিয়ার ভালো হবে, আমাদের কিন্তু এই অপশনটা ছিল না। কারণ আমাদের ইন্টারভিউ সময় বলেছে যে এনিহুয়ার বাংলাদেশ, আগে এগ্রিড কিনা। আমরা তখন তো বাধ্য হয়ে বলতেই হতো যে হ্যাঁ এগ্রিড। তারপরে ফাউন্ডেশন ট্রেনিং এর পরে যেটা আমাদের ক্লোজিং সেরিমনি ছিল, এমডি সাহেব বললেন যে আমরা 5-6 জনকে টোটাল 30 জন অফার পেয়েছিলাম, তার মধ্যে আমরা 17 জন জয়েন করেছিলাম, বাকি 13 জন আর জয়েন করেনি। এমডি সাহেব বললেন যে আমরা 5-6 জনকে ঢাকায় রাখবো, বাকিগুলোকে বাধ্যতামূলক বাইরে যেতেই হবে। সো আপনারা যদি নিজেরা যদি উইলিংলি যদি চুজ করেন কোন জায়গা, তাহলে আমরা প্রায়োরিটি বেসিসে দিব, আর না হলে কিন্তু টস হবে।
তো ফাইনালি আমি ইনিশিয়েটিভটা নিলাম যে আমি চিটাগং যাব। দেন এইচআর থেকে আমাকে চিটাগং এ পাঠানো হয়, সাথে আরো 2 জন সহ আমরা 3 জন চিটাগং এ যাই। চিটাগং এ গিয়ে স্বভাবতই ব্যাচেলার লাইফ, প্রথমে আসলে একটা ফ্রেন্ডের বাসায় উঠি। ওঠার পরে পরদিন যখন 14ই এপ্রিল ছিল, পহেলা বৈশাখ, আমরা পহেলা বৈশাখের পরের দিন আসলে জয়েন করি 15ই এপ্রিল। তো ফ্রেন্ডের বাসা থেকে রিক্সা একটা নিলাম, আমার আসলে স্টেশন রোড ব্রাঞ্চে পোস্টিং ছিল, চিটাগং স্টেশন রোড ব্রাঞ্চ। রিক্সায় উঠে আমি বললাম যে ভাই স্টেশন রোড যাবা? পরে বললো যে হ্যাঁ যাবো। আমাকে মোটামুটি 2 ঘন্টা ঘোরালো, আমি তো আসলে কিছুই চিনি না চিটাগংয়ে। 2 ঘন্টা ঘোরানোর পরে কোন কোন স্টেশনে যে নিয়ে গেল আমি নিজেও জানি না। পরে এক ট্রাফিকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আমি স্টেশন রোড ব্রাঞ্চে যাব, আমাদের স্টেশন রোডটা কোথায়, আপনি একটু আমাকে বলবেন? পরে হচ্ছে কোন স্টেশন, রেল স্টেশন না বাস স্টেশন? আমি বললাম যে এটা তো কিছু জানি না, স্টেশন রোড বলতে কিছু আছে নাকি? পরে বলে যে ভাই আমি জানি না কিছু, আসলে স্টেশন রোড বলতে কিছু আছে কি? রিক্সাওয়ালা মনে হয় আপনার মতো নতুন ছিল, রিক্সাওয়ালা নতুন ছিল না আসলে। ভ্রমণে রংপুর থেকে গেছিল। স্টেশন রোড বলতে আসলে ওইভাবে পরিচিত নাই, এটা আসলে জেবিসি শপিং কমপ্লেক্স অথবা রেলওয়ে স্টেশনের পাশে অথবা নিউ মার্কেটের পাশে অথবা আলকরণ এরকম বললে বোধহয় আরো সুবিধা হতো। রিয়াজউদ্দিন বাজারের পাশে ছিল ব্রাঞ্চটা। হাওয়ার 2-3 ঘন্টা জার্নি করার পরে দেন অবশেষে স্টেশন রোডে গিয়ে পৌঁছালাম। আর তখন কিন্তু আসলে মোবাইল ছিল না। মোবাইল যদিও 1-2 জনের কাছে ছিল, অনেক কস্টলি ছিল। আমরা যেহেতু একেবারেই প্রবেশনারি পিরিয়ডে আমরা পেতাম মাত্র 7,000 টাকা। এখনকার এমটিওরা শুনলে তো হাসবে, কারণ এখনকার এমটিওরা পায় হচ্ছে 45, 50, 60,000 টাকা। আমরা তখন 7,000 টাকা দিয়ে কেরিয়ার শুরু। তো মোবাইল কেনার তো প্রশ্নই আসে না। তো দেন জার্নি টার্নি করে যখন ব্রাঞ্চে গেলাম, ম্যানেজারের কাছে পরিচয় দিলাম যে আমি এমটিও, আমি এসেছি জয়েন করতে। তো দেখলাম যে ম্যানেজারের আসলে মন টন খুবই দুঃখ ভারাক্রান্ত। আমি চিন্তা করলাম যে কোথায় এসে পড়লাম রে ভাই, একটু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবি কি? তো উনি বলে যে আসছেন ঠিক আছে, ভালো কথা, অতিথির মতো আসছেন, লার্নিং সেন্টার, এটা ট্রেনিং ইনস্টিটিউট, কিছুদিন ট্রেনিং করবেন তারপরে ঢাকায় চলে যাবেন। তো পরে আমি বললাম স্যার আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? ভদ্রলোকের নাম শামসুল কিবরিয়া, ম্যান অফ সন্দীপ। ভদ্রলোক গত মাসে না, এপ্রিল, হ্যাঁ এপ্রিল মাসে মারা গেলেন। ভদ্রলোক খুবই অমায়িক ছিলেন এবং বিশিষ্ট ব্যাংকার। ব্যাংকিং জগতে ওনার মোটামুটি একটা ভালো একটা পরিচিতি ছিল। উনি বিসিসিআই আমল থেকেই আসলে ওনার কেরিয়ার শুরু। বিসিসিআই এর পরে আফটার ক্লোজার অফ বিসিসিআই উনি ইবিএল এ জয়েন করেন। খুবই অমায়িক লোক, বাট প্রথম দিকের যে ধাক্কাটা আসলে ওটা মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। পরে আমি জিজ্ঞেস করলাম স্যার আসলে আপনি এভাবে কেন বলছেন? পরে বলে যে আমি তো এইচআর কে বলেছিলাম যে আমার একজন সেকেন্ড ম্যান দরকার, আর আপনি তো ঢাকার মানুষ, আপনি আসছেন, আপনি ট্রেনিং টুনিং নিবেন, কয়দিন পরে চলে যাবেন, তো আপনাকে দিয়ে আমার তো লাভ নাই। তা আমি বললাম স্যার আপনাকে আমি মোটামুটি একটা কমিটমেন্ট করি যে আমি আগামী 3 বছর থাকবো ব্রাঞ্চে, আমি 3 বছরের আগে আমি ঢাকা রিমুভ করবো না। তখন উনি একটু আশ্বস্ত হলেন। পরবর্তীতে উনি সেকেন্ড ডেতে উনি আমাকে একটা সুন্দর একটা হেড অফিসের চিঠি ধরায় দিয়ে বলেন যে এটা রিপ্লাই লেখেন, রেসপন্স লেখেন। উনি আমাকে টেস্ট করতেছে। রিপ্লাইটা কি? ফায়ার এক্সটিংগুইশারের যে ভিতরে যে পাউডার গুলা, এগুলো তো আবার ভ্যালিডিটি থাকে, এটাকে চেক করে হেড অফিসকে জানানো। এখন ফায়ার এক্সটিংগুইশার কি জিনিস এটাই তো আসলে জানি না। তো কমপ্লায়েন্সের জন্য লেটার একটা আন্দাজে একটা ড্রাফট করলাম, ড্রাফট করে ওনাকে দিলাম। তো দেওয়ার পরে উনি বলছে খুশি সাহেব আপনি এটা কি জিনিস বুঝছেন? আমি বলছি না বুঝি নাই তো। আপনি রিপ্লাই লিখতে বলছেন, আমি একটা রিপ্লাই লিখতে বলছি, রিপ্লাই লিখে দিছি। পরে বলছে যে দেখেন আপনাকে আমি টেস্ট কেস হিসেবে দিচ্ছি যে আপনি একা একা কাজ করেন নাকি আসলে কারো সাপোর্ট বা যেটা বুঝেন না সেটা যারা জুনিয়র আছে, কারণ আপনি তো প্রভিশনারি অফিসার, তো আপনার মধ্যে কিন্তু জানার ওই আগ্রহটা থাকতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য লার্নিং Okay. পার্ট একদম ইনিশিয়াল স্টেজে। তারপরে শুরু করলাম একদম, তখন ম্যানুয়াল ব্যাংকিং ও হতো, পাশাপাশি এ টু জেড বিএস একটা প্রোগ্রাম ছিল। আগে ম্যানুয়াল পোস্টিং হতো, যে টু ক্যাশ, বাই ক্লিয়ারিং, এগুলো এন্ট্রি দিতে হতো। তো Okay. এই কাজগুলো করতাম, সেই সাথে ক্যাশে বসতাম। আলটিমেটলি আস্তে আস্তে ব্রাঞ্চের প্রতিটা অধ্যায়ে আসলে জানার একটা আগ্রহ ছিল, এবং সেই সাথে যেহেতু ছোট ব্রাঞ্চ ছিল, আহ, সবগুলো আসলে জায়গায় কাজ করার একটা সুযোগ পেয়েছি। এইটা একটা ভালো একটা লার্নিং ছিল।
So, চাঁদ রাত তো চিটাগং এ যখন আপনি ছিলেন, মানে চাঁদ রাতটা কেমন আসতো তখন? কি মানে অফিস শেষ করে ঢাকায় রওনা চাঁদ দিতে হবে? রাত তো ভাই আমাদের তো রাস্তায় কাটতো। রাস্তায় চাঁদ রাতে যেটা আনোয়ার বললো আসলে যে ঈদের কোনো একটা ঈদে আসলে বাবা মার সাথে ছাড়া, গ্রামে ছাড়া আসলে খুব কমই কেটেছে আমার লাইফে। এইটা হচ্ছে সেকেন্ড ঈদ যেটা গ্রামে কাটাচ্ছি না। আরেকটা ঈদ করেছিলাম সেটা হচ্ছে যখন ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটি পড়ার সময় ওই চাঁদ রাতেই, আসলে চাঁদ রাতের ঠিক না, চাঁদের দিন ঈদের দিন শেষ আগের দিন আর কি। তো ইউনিভার্সিটি থেকে বিকেল বেলা বাড়িতে যখন গিয়ে পৌঁছলাম, পাশেই ছিল আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা। সো ওখানে দেখলাম হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ পেলাম। সো অ্যাক্সিডেন্টটা কিসের সাথে, একটা ট্রাক একটা বাসের সাথে ধাক্কা খেয়ে ট্রাকটা পুরা লোডেড ছিল, সেটা পাশের খালে পড়ে গিয়েছে। তো তারপরে শেষে ওখান থেকে ড্রাইভারকে এবং আরেকজন এফেক্টেড ছিলেন, তো ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসলাম। তো হসপিটালে আশেপাশে যে হসপিটাল গুলো ছিল তারা বললেন যে এটা খুবই ক্রিটিক্যালি ইনজিওর্ড, তো আপনারা এটাকে ইয়েতে নিয়ে যান, ঢাকা মেডিকেলে অথবা আপনারা পিজিতে নিয়ে যান। তো পরবর্তী পিজিতে ভর্তি করালাম। তো পিজিতে সারা রাত আসলে আমাকে ডিউটি করতে হচ্ছে, কারণ ওই ভদ্রলোকের ফ্যামিলি মেম্বাররা কেউ তখন জানে না। তো পরের দিন ঈদ, তো পরের দিন সকালবেলা যখন তার ভিজিটররা যখন আসলেন ততক্ষণে আসলে ঈদের নামাজ শেষ। তো বিকেল বেলা এটা তো একটা এক্সেপশনাল ঘটনা ছিল, কিন্তু ব্যাংকারদের জীবনে ঘটনা। চাঁদ রাতটা কিন্তু অনেকটাই সীমিত আকারেই আসে। জি, আমরা যখন দেখেছি যে আমাদের আর ব্যাংকিং পার্টে আসলে আমরা আসলে ঢাকা চিটাগং তখন 6 থেকে 7 ঘন্টা লাগতো। আমরা যদি হাফ বেলা অফিস করে রওনা দিতাম, আসলে ওই ঈদের চাঁদটা আসলে বাস থেকে দেখতে হতো। তারপরে রাতের বেলা যখন বাসায় এসে পৌঁছাতাম, মাঝে মাঝে দেখা যেত পরের দিন আবার অফিস খুলে দিয়েছে। কেন খুলে দিয়েছে? যে ঈদ একদিন রেফার করেছে, এবং এই যে এখন যেরকম করে দেয় শুক্র শনিবারে খুলে দিল। তো এরকমই আসলে আমরা যেহেতু ইমার্জেন্সি সার্ভিসের পার্ট, সো পরের দিন আবার খোলা, বাট যেহেতু আমরা ঢাকা চিটাগং এ পোস্টিং, ঢাকাতে ঈদ করছি, তো সেই কারণে আসলে আমাদের যেতে হতো না, কিন্তু অনেকে আবার অফিস করতে হতো পরের দিন। জাহিদ স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেকগুলো ব্যাংকের ইবিএল, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সম্ভবত প্রিন্সিপাল ব্রাঞ্চেরও আপনি শাখা ব্যবস্থাপকের দায়িত্বেও ছিলেন এক সময়। তো ওই সময়ে ব্যাংকিং এর চ্যালেঞ্জ গুলো কেমন ছিল, যদি আমাদের একটু শেয়ার করতেন। ব্যাংকিং এর চ্যালেঞ্জ, আমি তো ধরো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্রাঞ্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যখন ম্যানেজার হিসেবে ছিলাম আমি। চ্যালেঞ্জ গুলি হচ্ছে তোমার সব বড় কাস্টমার, ডিফিকাল্ট কাস্টমার, এদেরকে রেগুলার বেসিসে ম্যানেজ করা, এনপিএল ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ বিং দ্য ম্যানেজার অফ দ্য বিগেস্ট ব্রাঞ্চ অফ এমটিবিএল। তারপরে হেড অফিসের সাথে লিয়াজও মেনটেন করা, দ্যাট ওয়াজ অলসো ভেরি ক্রিটিক্যাল টু ম্যানেজ দ্য হেড অফিস পিপল, এবং প্রপোজাল গুলিকে থ্রু করানো, ঈদের সময় কাস্টমারদের সার্ভিসটা এনশিওর করা। আমরা আইপিওর সময় যে এইগুলি সাবস্ক্রিপশনের যে অ্যামাউন্টটা জমা নিতাম, সেই সময় প্রচুর কাস্টমারের সমাগম হতো ব্রাঞ্চগুলিতে। সেই কাস্টমার গুলিকে একটা লম্বা সময় ধরে কাস্টমার হয়তো কিউ থাকতো এখানে, তাদেরকে একটু শান্ত করা, তাদেরকে প্রপার সার্ভিসটা দেওয়া টাইমলি, এগুলি আসলে বড় বড় ব্যাপার ছিল। আর প্রিন্সিপাল ব্রাঞ্চের যেহেতু ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনটা খুব বড় আকারে হতো, এখানে বিভিন্ন জটিল ট্রানজাকশনও ডিল করতে হতো। অনেক সময় দেখা যেত একটা মেঘনা গ্রুপের হয়তো একটা ট্রানজাকশন করতে হবে, অ্যাপারেন্টলি হয়তো দেখে মনে হচ্ছে যে এই কাস্টমারটা আমি লিমিটে হয়তো বা এই ট্রানজাকশনটা করার জন্য হয়তো লিমিটটা সাফিসিয়েন্ট নাই, তখন হয়তো আমার বসে বের করতে হতো আসলে কিভাবে লিমিটটা অ্যাকোমোডেট করা যায়। একটা ক্যাশ পার্টকে আমি ট্রানজাকশনের মধ্যে অ্যাডজাস্ট করে সেটা থেকে লিমিটটা বের করে সেই ট্রানজাকশনটা অ্যাকোমোডেট করা, সেই চ্যালেঞ্জগুলি ছিল। বড় বড় কাস্টমার আসলে এদেরকে ম্যানেজ করাটাই ওয়াজ দ্য বিগেস্ট টাস্ক এট দ্য পয়েন্ট। একটা ক্ষুদ্র চ্যালেঞ্জের ব্যাপারে জানতে চাই, আমরা যারা ইয়াং ম্যানেজার, যারা আমাদের ছোট ভাইরা যারা ইয়াং ম্যানেজার আছে, একটা নতুন টাকার কাস্টমারকে দেওয়ার একটা আমাদের আগ্রহ থাকে ম্যানেজারদের, ব্যাংকারদের, যে বছরে এই সময়টা কাস্টমারদেরও ডিমান্ড থাকে, আমাদের ইচ্ছা থাকে আমাদের কাস্টমারদের যত বেশি সম্ভব নতুন টাকা দেব। অনেক সময় আমাদের ইচ্ছা মতো আমরা পারি না, আমাদের সীমাবদ্ধতা থাকে। তো এই চ্যালেঞ্জটা কি তখনও ছিল?
রাশেদ, এই চ্যালেঞ্জটা তখনও ছিল, কিন্তু আমাদের তো ধরো ইনফর্মাল অনেকগুলি চ্যানেল আছে, ওই চ্যানেলগুলি থেকে কিন্তু আমরা নতুন নোট কিন্তু আনতে পারতাম। কিছু হয়তো ব্রাঞ্চে খরচ হতো, কিন্তু আমরা কিন্তু খরচ করে সেই টাকাগুলি আনতাম, বিকজ কাস্টমারদের কিন্তু রেগুলার ট্রানজাকশনের বাইরে এই একটা রিকোয়ারমেন্টই থাকে, নতুন টাকা। এটাই থাকে, এবং নতুন এটা টাকা দেওয়ার যেটা জন্য কাস্টমার চাবে, আমরা কাস্টমারের ফুল রিকোয়ারমেন্টটা নিয়ে নিতাম আগে। কত টাকা আনতে হবে, কত টাকা খরচ হবে, 3000, 4000, 5000 এক্সট্রা টাকা খরচ হলে সেই টাকা আমরা এক্সপেন্স করে সেই টাকাটা কিন্তু এনে কাস্টমারদের নতুন টাকা অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আমরা দিতাম। কোনো কাস্টমার আমার মনে হয় ডিসস্যাটিসফাইড হয়ে ফেরত গেছে এরকম কোন রেকর্ড পিসিএল ব্রাঞ্চের অন্ততপক্ষে ছিল না মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে থাকা অবস্থায়। আমরা ম্যানেজ করতাম। স্যার আমি একটা এখানে আমি একটা লোভ সামলাতে পারছি না, শ্রদ্ধেয় জাহিদ স্যার কাছে পেয়েছি। যতদূর আমরা জানি যে স্যার ক্যাডেট ছিলেন, তো ক্যাডেটদের জীবন এবং আনন্দের স্টাইলটা আসলে আমাদের মতো জেনারেল এডুকেশন সিস্টেমে যারা লেখাপড়া করেছি তাদের চেয়ে অবশ্যই একটু ভিন্ন, আমরা জানি এটা। তো স্যার ক্যাডেট কালীন সময় আপনার চাপদাত গুলোর মজা কেমন ছিল, অথবা তখন ক্যাডেট লাইফ থেকে যখন বাসায় আসতেন ঈদের আনন্দগুলো তখন আসলে কিভাবে অনুভূত হতো? এখন আমি যখন মানে ক্যাড কলেজে ছিলাম, মির্জাপুর ক্যাড কলেজের স্টুডেন্ট আমি, খুব বেশি দূরে না, আসতে খুব বেশি সময় লাগতো তাও না। তো বাসায় আসার মতো জন্য একটা আকুতিতে সবসময় কাজ করতো, যে কখন বাসায় যাব, কখন ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারবো। তো ক্যাডেট কলেজের সিস্টেমের বাইরে একটু আনসিস্টেমেটিক লাইফ লিড করার একটা ইচ্ছা কিন্তু সবসময় থাকতো। এখনো কিন্তু আমরা ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা কিন্তু আমরা রেগুলার গেট টুগেদার করি, মাসে একবার দুইবার কিন্তু আমরা মিট করি, আমরা উই ডাইন টুগেদার, আমরা হ্যাং আউট করি, বাইরে যাই, ঢাকার বাইরে যাই। কিন্তু তখন যে সময়টা ক্যাডেট কলেজে আমি ছিলাম তখন তো ঈদের বেশ আগে আমি ছুটিটা পেয়ে যেতাম। তো আমার মনে হয় ওই ক্যাডেট কলেজের কোনো ক্যাডেটের জন্যই আসলে ঈদের এনজয়মেন্টটা আসলে মিস করার কোনো আসে না, ইনস্ট্যান্স আসে না। আমরা ওই ক্যাডেট কলেজ থাকা অবস্থায় কিন্তু ঈদের আনন্দটা পুরোপুরি ভাবে ফ্যামিলির সাথে উপভোগ করতে পারতাম, বিকজ লম্বা ছুটি পেতাম আমরা। এটা এমন না যে ব্যাংকার হিসাবে আমার একদিন আগে ছুটি আমি পেলাম এবং একদিন পরে আমাকে অফিসে জয়েন করতে হবে। তখন ঈদের আগে ছুটিটা হতো 15 দিন, 20 দিনের। স্টুডেন্ট হিসেবে যে জাহিদ যেটা বলতেছেন, স্টুডেন্ট হিসেবে তখন সময়টা কিন্তু ওইভাবে এরকম রেস্ট্রিক্টেড ছিল না, তাই না? জাহিদের এটার সাথে হ্যাঁ? একটু আমার লাইফটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি তো রেসিডেন্সিয়াল মডেলে ছিলাম, তো রাত্রে আবার নাইট ক্লাস হতো 9:30 পর্যন্ত। তো সিনেমা চলতো শ্যামলী সিনেমা হলে 9টা থেকে 12টা। আমরা 8:30টার দিকে বাইরে সিনেমা দেখা শুরু। হ্যাঁ, ভিতর থেকে সিট কিনে আটকে দিয়ে দেন কলেজ গেটের ওই ব্যাংক আছে ওইখানে একটা, ব্যাংকের পাশ দিয়ে ওই উপরের যে কাঁটাতারের বেড়া, ওইটা আমরা মোটামুটি একটু ফাঁক করে তারপরে ওখান থেকে বের হয়ে যাইতাম, সিনেমা টিনেমা দেখে 8-10 জন মিলে তারপরে আবার ব্যাক করতাম। আসলে ওই লাইফ গুলো ঠিক অন্যরকম, ওইটা আসলে বোঝানো যাবে না। চাঁদ রাতেও কি এরকম সুযোগ হয়েছে কখনো? না, চাঁদ রাতে সুযোগ হয়নি, কারণ চাঁদ রাতের আগেই তো আমাদের বন্ধ হয়ে আগে যেত। আগে আমরা তো হতো। সবাই আসলে যে আমি জাহিদ আর যে একটা কথাটা নোট বললো, সামলাতে পারছি না, আমি আনোয়ার ফারুক তালুকদার ভাইয়ের কাছে জানতে চাই। জাহাঙ্গীরনগরের আমাদের বড় ভাই, জাহাঙ্গীরনগরে আজকে আমরা গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনি আজকে লাইভে আসছেন, আপনারা 3 জন। অনেকেই অনেক কোশ্চেন করেছে, অনেকেই জানতে চেয়েছে যে ভাবি কি জাহাঙ্গীরনগরের কিনা, বা এই কোশ্চেনটা প্রচুর এসেছে। এই প্রশ্নটাই আসতে প্রচুর না, এটা প্রশ্নটা মনে হয় অনেকেই জেনে করছে মনে হয়। না 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 জেনেও করেছে যে আপনি আনোয়ার ভাই, আপনি নিশ্চয়ই জানেন। যারা জানে না তাদের জন্য একটু বললে। হ্যাঁ, যারা জানে না তাদের জন্য অবশ্যই সেটা জানার বিষয়। সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ভাবিও ভাবি কি আমাদের আগেরটাই আছে নাকি? ভাবি কি আগের দিনই আছে তো নাকি? জি, ভাবি আমার সাথীরই জাহাঙ্গীরনগরেরই, আমাদের ব্যাচমেট। উনি ইডেন কলেজের স্টেট প্রফেসর ইকোনমিক্স এর। সো আমরা ওই যে জাহাঙ্গীরনগরের কথা যদি যেহেতু রাশেদ তুমি বলছো, সেহেতু জাহাঙ্গীরনগরে তো অনেকেই এরকম বলে যে জাহাঙ্গীরনগরে যায় একা, হয়ে আসে 2 জন। তো এটা আসলে অনেকেই এরকম সৌভাগ্যবান থাকে, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান জানি না, তবে অনেকেই এরকম থাকে যে 2 জন হয়ে আসে। ওইটা কিন্তু একটা আসলে মজার বিষয়। যেমন আমি যখন এখানে যে তোমরা এখানে আমরা এখানে আড্ডা মারছি, আমি কিন্তু আমার বউয়ের সাথে আড্ডা মারতে পারি, কারণ শি ইজ মাই ক্লাসমেট। তার সাথে কিন্তু আমার আড্ডা হয়ে যায়, বা তার সাথে এগুলো আরো 2-1 জন, আমার একটা ফ্রেন্ড আসলে কিন্তু 3 জন হয়ে যাচ্ছে আমরা। সো দ্যাট ইজ এটা একটা লাইফের একটা আলাদা হয়েছে। আবার আপনি যদি দেখেন যে মামুন ভাইকে, মামুনুর রশিদ সিটিএন এ যে এখন যে প্রাইস ওঠার হচ্ছে যে মানে ওনারা ভাবিও কিন্তু জাহাঙ্গীরনগরে একই, ওনারা একই ব্যাচে, ফহমিদা খাতুন। দেখি জানো কিনা রাশেদ, আমি জানি না। সো এরকম অনেকেই আছে। আমারও আর একটা ফ্রেন্ড আছে আমাদের ব্যাচেরই, ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এই যে ডেভেলপমেন্ট সাইডের হেড বোধহয় আবু ইউসুফ, ওর ওয়াইফও আমাদের ক্লাসমেট। সো জাহাঙ্গীরনগরে আসলে এটা একটা অন্যরকম মজা, যেহেতু পরিবেশটা ওরকম, তো অনেকেই চেষ্টা করে, অনেকেই ব্যর্থ হয়।
অনেকেই সফল হয়। তো সেই দিক থেকে মনে করো যে আমি সফলের মধ্যে আছি আর কি। তো আমি কিন্তু মানে সেই সৌভাগ্যবানদের একজন বস। আমি মানে তুমি নিজেও সৌভাগ্যবান একজন, আমি নিজেও সৌভাগ্যবান হিসেবেই মনে করি বস। এটা তো অবশ্যই, এটা আমাদের ওয়াইফ আমার ক্লাসমেট, এই ইয়ারমেট। ভেরি গুড, ভেরি গুড। রাশেদ, তুমি কি জাহাঙ্গীরনগর নাকি? জাহাঙ্গীরনগর বস। এই জন্য তো আমার ভাইকে মানে পেয়ে মানে একটু ভালো লাগছে। আমার ভাইয়ের কথা আরো বেশি ভালো লাগছে, মানে আমাদের এখানে 6 জনের মধ্যে 2 জনের হিজম হয়ে যাইতেছে। সো মানে জাহাঙ্গীরনগর মানেই হলো হিজম, জাহাঙ্গীরনগরিয়ান। আমরা জাহাঙ্গীরনগর কত যে গ্রুপ আছে ফেসবুকে, আপনি চিন্তা করতে পারেন না। অনেকে আমাদের দেখে জাহাঙ্গীরনগরের যেমন একটা একদম আমার ক্যাডেটদের ভিতরে কিন্তু একটা অন্যরকম দেখি, যে ক্যাডেট বলে শুনলে যে ক্যাডেটই হোক, ক্যাডেট আর জাহাঙ্গীরনগর জায়গারই হোক ঘরে টাইমে নিয়ে যাবে। সিমিলারলি জাহাঙ্গীরনগরের এই জিনিসটা আছে। তো আমার মনে হয় এই যে জিনিসটা আমরা জাহাঙ্গীরনগরে অনেক বেশি, এই জাহাঙ্গীরনগর লাইফে মানে ইউনিভার্সিটি লাইফ তো আসলে জীবনের সবচেয়ে বড় আনন্দময়, যদি আপনি আবার হলে থাকেন। যদি হলে না থাকেন তাহলে আবার ইউনিভার্সিটি লাইফে খুব একটা মজা, খুব একটা আসবে বলে আমি মনে করি না। যেমন আমি অবশ্য আমার এই কলেজ লাইফ থেকে আমার হলে থাকার অভ্যাস, যেহেতু আবার জাহিদ ভাই তো যেহেতু আমার ক্লাস 7 থেকেই হোস্টেলে থাকে। তো কলেজ লাইফে আমার যখন আমি পড়তাম কিন্তু চিরাং কলেজ ইন্টারমিডিয়েট, তো দ্যাট ওয়াজ, তখন আমার বাড়ি ছিল হবিগঞ্জ, সেখান থেকে আমি চিরাং কলেজে যেতাম। আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে ওইখানে আমরা যেতাম। তখন যাতায়াত ব্যবস্থাটা অত ভালো ছিল না, একটাই ট্রেন ছিল তখন, পাহাড়িকা নামে। এই ট্রেনে করে আমাদের যেতে হতো। এবং ওই কলেজে যখন আমরা চিরাং কলেজে পড়তাম, হোস্টেলে থাকতাম, হোস্টেলে আমাদের অনেক প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ ছিল। এই কাঁঠাল গাছ যখন কাঁঠাল পাকতো, তখন আমরা রাতের বেলা হয়তো, রাতের হইলে মোটামুটি আমরা 2-3 জন যে কাঁঠাল গাছে যেয়ে উঠে যে কাঁঠাল পেরে নিয়ে আসতাম। কাঁঠাল খাওয়ার একটা যথেষ্ট আনন্দ ছিল তখন। সো কাঁঠাল পাড়তে যে একসময় এরকম একটা অভিজ্ঞতা হলো, কাঁঠাল আমরা পাড়তেছি, হঠাৎ করে এই রাস্তার নিচ দিক থেকে এই পুলিশের গাড়ি যাচ্ছে। আমরা কাঁঠাল একটা ধরছি, একটা ধুম করে পুলিশের গাড়ির মধ্যে পড়ছে। আর পুলিশ দৌড়ে আসছে, কি ব্যাপার এখানে বোমা টোমা ফুটলো নাকি, দৌড়ে আসছে। এসে দেখে যে কাঁঠাল, কয় ভাই তাহলে আমাদেরকে 2টা কাঁঠাল দেন। তখন পুলিশকে আমরা 2টা কাঁঠাল দিলাম, সে 2টা কাঁঠাল নিয়ে চলে গেল। তো এই ধরনের মজার অভিজ্ঞতা কলেজ লাইফে আছে। আবার আমাদের কলেজে অনেক ভীতু লোকও ছিল। আমাদের যেমন রুমমেটটা ছিল, বেশ ভীতু লোকজন ছিল, যে রাতের বেলা ওয়াশরুম ধরলেও সে বের হবে না। এরকম ঘটনা কিন্তু ঘটতো। অনেক ছেলেরা ছিল, বিশেষ করে চিরাং কলেজে যেহেতু ছিলাম, চিরাং অঞ্চলের লোকেদের একটু নর্মালি তারা একটু ভীতু, অন্যের সঙ্গে নিশ্চয়ই রাগ টাগ করবে, আবার একটু ভয় টয় পায় এরা বেশি। সো ওখানেও আমরা দেখেছি, আমরা সময়টা কাটিয়েছি। ডেফিনেটলি দ্যাট ওয়াজ মাই, এখনো চিরাং কলেজের আমাদের বন্ধু বান্ধবদের সাথে যথেষ্ট যোগাযোগ আছে, এবং আমরা এখানেও একটা ক্লাব করে আমরা প্রতি বছরই আমরা 2-3 বার আমরা মিট করি আমাদের বন্ধুদের সাথে। এটা একটা মজার বিষয়। তো আজকে যেমন আমরা যারা ব্যাংকাররা এখানে আসছি, এই ব্যাংকাররাও এই ক্লাবের মাধ্যমে আমরা একসময় যখন আরো বেশি বয়সী হয়ে যাবো, তখন ওই ব্যাংকার্স ক্লাবের বন্ধুদের নিয়ে নিশ্চয়ই আমরা তখন স্মৃতিচারণ করবো, তখন আমরা কথা বলবো। না, ব্যাংকার্স ক্লাব আমাদের তো মানে আমি বিশ্বাস করি যে রিটায়ারমেন্টের পরের লাইফটা ব্যাংকার্স ক্লাবটা আমাদের একটা বড় আড্ডার হয়তো জায়গা হবে। সবাই হয়তো ওই সময়টাতে যে আমরা ব্যাংকার্স ক্লাব, তখন নিশ্চয়ই এই ক্লাব এই লেভেলে থাকবে না। এখন তো আমাদের একটা 6 তলা বিল্ডিং এ কিছু স্পোর্টস ফ্যাসিলিটি, কিছু রেস্টুরেন্ট বা জিম এই ধরনের কিছু আছে। তখন নিশ্চয়ই আমাদের নিজস্ব একটা ভবন থাকবে, আমাদের সুইমিং পুল থাকবে, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, টেনিস কোর্ট থাকবে, আশা করি ইনশাল্লাহ। সেই স্বপ্ন তো আমরা অবশ্যই দেখি। জাহিদ বসের কাছে একটা কোশ্চেন ছিল। জাহিদ ভাই কফি আড্ডার কথা আমরা জানি, কিছু হলেই কোনো একটা সমস্যায় জাহিদ ভাই কফির জন্য ডাকবে, যে একটু আড্ডা হবে এবং অনেক কিছুর সলিউশন বের হয়ে আসবে। তো বস, এরকম টিম মেম্বার কি পেয়েছেন যে এখনো ঈদের সালামি জোর করে আপনার কাছ থেকে আদায় করে নেয়? মানে এরকম কি আছে কেউ একজন? মানে ঈদে মানে তোমার আমার অফিসের অফিসিয়াল কলিগদের কথা যদি বলো, গেলেই তো নন্দন, সে তো আসবে, বস আমাকে টাকা দেন, নন্দন জাকারিয়া আপনাকে ধরবে বস। এখন একজনকে দিলে তো একটু ভীমরুলের চাকের মধ্যে ঢিল মারার মতো অবস্থা। হ্যাঁ, ওখানে তো 20 থেকে 30 জন লোক কাজ করে, ঠিক আছে? আমার অফিসে আমার কলিগ হচ্ছে 20 থেকে 30 জন। ব্রাঞ্চে যারা আছে, তুমি খুব ভালো মতোই জানো রাশেদ, যে আমি কিন্তু আসলে ব্রাঞ্চে যে লোকগুলি কাজ করে তারা ডাইরেক্টলি আমার আন্ডারে না, আমি কিন্তু তাদেরকে আসলে সেপারেট মনে করি না। অনেক কেয়ার করেন বস। হ্যাঁ, আমি অনেক কেয়ার করি, চেষ্টা করি, বিকজ আমি যেই পজিশনে আছি, এই পজিশনে আমি যদি এখন সেগ্রিগেট করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আসলে এটা ইট ডাজ নট লুক গুড। সো প্রত্যেকটা ছেলেই কিন্তু আমার নিজের ছেলের মতো আমি মনে করি, কর্পোরেটের একটা ছেলে। এবং তুমি জানো যে বেশিরভাগ প্রবলেমেই কিন্তু আমি কিন্তু যখন কর্পোরেটের সাথে ব্রাঞ্চের যখন কোনো সমস্যা হয়, আই অলওয়েজ রিমেইন ইন দ্য সাপোর্ট অফ দ্য ব্রাঞ্চ, ঠিক আছে? এটা হয়তো তুমি ফিল করো না, বাট আমার
আমার কলিগ যারা কর্পোরেটে তারা ফিল করে এবং তারা আমার উপর মাঝে মাঝে নাখোশ হয় যে বস কখনোই আমাদেরকে সাপোর্ট দেয় না, অলওয়েজ ব্রাঞ্চের সাপোর্টে থাকে। তোমার সাথে হয়তো আমি বলবো যেরকম না রাশিদ এই জিনিসটা কেন হলো না, বাট তুমি যখন চলে যাবা আমি কিন্তু তখন আবার এদেরকে বলবো যে ইউ শুড বিহেভ প্রপারলি উইথ দ্য ব্রাঞ্চ অফিসিয়াল। তারা কিন্তু তোমার কাস্টমারকে মেইন সাপোর্টটা কিন্তু তারাই দিচ্ছে তোমাকে। তো আপনাদের এই লিডারশিপের কোয়ালিটিটা আমরা জানি, এই জন্যই কিন্তু মার্কেটে আপনাদের সেই একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং আপনারা আসবেন শুনে। আজকে আমরা গতকালও লাইভে এসেছিলাম, আমরা সবচেয়ে বেশি রেসপন্স মানে আসছি না কেন, আমরা হাফ অ্যান আওয়ার দেরিতে শুরু করেছি, এর ভিতরে আমরা টেকনিক্যালি যতটা কাজ করতে পেরেছি তার চেয়ে বেশি ফোন ধরেছি, এখনো আসছো না কেন। রাশেদ, আমি জাহিদ ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই। এই যে তুমি যে জাহিদ ভাই বললে না যে ওনার কেমন, ওনার কলিগদের সাথে ওনার সম্পর্ক কেমন, ওনার কলিগদের সাথে ওনার সম্পর্ক উনি, আমি সেটা জানি। ওনার যারা জুনিয়র কলিগ আছে, মানে উনি, আমরা যখন ওই যে ইবিএল এর ইয়াতে বসতাম এই 10 দিলকুর সাথে, দুপুরে লাঞ্চ টাঞ্চ কোনোদিনই লাঞ্চ হতো দুপুরে ম্যাক্সিমাম সময় বলতে গিয়ে এই চলো লাঞ্চ করে আসি। আমাদের ছিল কই পদ্মা ছিল তোমার অসাধারণই, আমরা ওখানে গেলেই এই আমাদের মনে 2-3 জন খাইলে মনে 1200, 1300, 1400, 2000 টাকা চলে যায়, কোনো ব্যাপারই না। ওনার এই ধরনের একটা যথেষ্ট মানে বড় মনের মানুষ আমি মনে করি জাহিদ এই দিক থেকে খাওয়ানোর লেগে ওস্তাদ। যদি 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 বলো যে তুমি জাহিদ ওখানে আসো, তুমি আসো, তুমি, আমি জানি না তোমাদের এখন কি করে, বাট আমাদের সময় সে এই কাজটা সবসময় করতো। আমরা খাবার নিয়ে আসলে আর রাখো, তোমার খাবার রেখে দাও, চলো আমার সাথে। মনে হয় ইনফরমেশন জাহিদ ভাইয়ের সাথে লাঞ্চ করার সৌভাগ্য এখন কি তোমরা এটা পাও, এই সুযোগটা পাও কিনা? আমরা পাই, এবং জাহিদ ভাইয়ের টেস্ট তো আমরা জানি, মানে হ্যাঁ, হ্যাঁ। একটা রেস্টুরেন্টে যখন নিয়ে যাবে সেটারও একটা সিলেকশন থাকবে, সেটার বুকিং থাকবে, দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ। আগে প্রি অর্ডার থাকবে এবং আমরা যাব, অ্যারেঞ্জমেন্ট থাকবে, এবং কফি আড্ডাটাও সেটা নিশ্চয়ই গ্লোরিয়াস ইনসা হবে বা ভালো কোথাও হবে। ওই দিক থেকে মাঝে মাঝে আমাদের কাছে চলে আসে, ওই দিক থেকে উনি সমস্ত বিষয়ে উস্তাদ। প্লাস একটা জিনিস বলি যে উনার সাথে যারা কাজ করে, বিশেষ করে জাহিদের সাথে যারা কাজ করে, আমি মনে করি তারা খুব লাকি। সে হলো তার যে আন্ডারে যারা কাজ করে তাদেরকে কোনোভাবেই একটা আঁচ লাগাইতে দেয় না। সে যাদেরকে তার আন্ডারে যারা আছে তাকে সবাই কিন্তু পিট মনে করে, সবাই এত উস্তাদ মনে করে যে তুমি এটা বললা যে এখনো আছে কিনা, উনিও তো বলতে লজ্জা পাচ্ছে। এখনো অনেক পোলাপান আছে ওনার কাছে যে ওনার কাছে চুর করে যায়, কিন্তু এখনো কিন্তু টাকা নেওয়ার, ইদি নেওয়ার লোক আছে প্রচুর, আমি জানি আমার জানা মতে। এবং অলরেডি মনে গেছো পালে ওনার বাসায়, এখন যেহেতু লকডাউন যাইতে পারতেছে না, ওনার পাশা থেকে কিন্তু যাই নিয়ে আসে। টাকা সম্ভাবনাটা প্রবল এবং আমাদের, হ্যাঁ এটা প্রবল। বাস একটু জানতে চাচ্ছি যে করোনা, আমরা তো অনেক মজার আড্ডা দিচ্ছি, একটু সিরিয়াস একটা কোশ্চেন জানতে চাচ্ছি যে পোস্ট করোনা যে সময়টা আসছে, ওই সময়ের চ্যালেঞ্জ গুলো কি ধরনের হতে পারে এবং আসলে ওভারকাম করার জন্য আমাদের অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন গুলো কি হওয়া উচিত? আপনারা যেহেতু 3 জন সিনিয়র ব্যাংকার আছেন, 3 জন মিলে যদি একটু সংক্ষিপ্ত আকারে 3 জন একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি স্টার্ট করি। জি, আমাদের আসলে জিডিপি সাইজ তো 317 বিলিয়নের মতো। আমাদের এক্সপোর্ট সাইজ হচ্ছে 40 বিলিয়ন, ইম্পোর্ট সাইজ হচ্ছে অলমোস্ট 50 বিলিয়ন প্লাস। তো আমরা আসলে ইম্পোর্টের যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে গ্যাপটা, সেটা আসলে আমাদের যে ওয়েজ আর্নার আছে তাদের যে ফরেন কারেন্সি যেটা আসে আমাদের দেশে, সেটা দিয়ে ফিল আপ হয়। তো গোয়িং ফরওয়ার্ড আসলে করোনার কারণে কিন্তু আমরা জানি যে বিভিন্ন দেশে যারা ওয়েজ আর্নার আছে দে আর ফেসিং মোর চ্যালেঞ্জেস। অনেকে চাকরি হারাচ্ছে, অনেক দেশ তাদেরকে বাধ্য করছে দেশে ফিরিয়ে আনতে। আমরা জানি যে আমাদের যে বৈদেশিক মন্ত্রী উনিও বিভিন্ন দেশের সাথে লিয়াজোগ মেনটেন করছেন যাতে তাদেরকে ফিরিয়ে না এনে তাদেরকে কর্মক্ষেত্রে যাদেরকে এঙ্গেজ করা যায় সেই হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাট তারপরে আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেটা একটা দেখার বিষয়। সো এইখানে আসলে ফরেন কারেন্সির একটা ঘাটতি দেখা দিবে গোয়িং ফরওয়ার্ড। এবং সেই সাথে আমাদের যে এক্সপোর্ট সেক্টরে যে পরিমাণ আমরা এক্সপোর্ট করতাম গার্মেন্টস সেক্টরে, এবং গার্মেন্টস এর পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলো, লেদার পাশাপাশি প্লাস্টিক টাস্টিক যেগুলো আছে, ওষুধ কিছু কিছু আছে লং টার্ম ইম্প্যাক্ট করবে, কিছু কিছু মধ্যমেয়াদী এবং কিছু স্বল্প মেয়াদী। মধ্যমেয়াদী লং টার্ম ইম্প্যাক্টের মধ্যে যেরকম ট্রাভেল খাত, আপনার ট্রাভেল খাতে যে সমস্ত আমাদের যে কাস্টমার গুলো আছে তারা আসলে ঘুরে দাঁড়াতে খুবই বেগ পেতে হবে। এবং সেই সাথে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট ব্যবসা এবং হোটেল ব্যবসার সাথে যারা জড়িত তারা আসলে এখান থেকে কামব্যাক করা খুবই অনেক লম্বা মেয়াদী এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। গার্মেন্টস সেক্টরে লম্বা মেয়াদী হবে না, এটা হয়তো মধ্যমেয়াদী একটা ইম্প্যাক্ট করবে। আর স্বল্প মেয়াদীর মধ্যে আসলে আমাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেগুলো আছে, ফার্মাসিউটিক্যালস
কোম্পানিগুলো আসলে খুব সহজেই আমার মনে হয় যে ঘুরে দাঁড়াবে, যেহেতু তারা এসেনশিয়াল প্রোডাক্টস এর মধ্যেই ওষুধ একটা পড়ে। তো সেই সাথে কিছু এক্সপোর্টেরও অলরেডি আমরা জানি যে যে সমস্ত ওষুধগুলো করোনার সাথে সম্পৃক্ত সেগুলো বাইরে থেকে অলরেডি ইউএস থেকেও কিছু ইম্পোর্টের জন্য বেক্সিমকোর কাছে অলরেডি রিকোয়েস্ট করেছে। তো এইটার পাশাপাশি আমরা টোটাল আমরা জানি যে ইকোনমির আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে আমাদের কিন্তু জিডিপি তে আমাদের গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি, ইভেন ডেভেলপ কান্ট্রির চাইতেও বেশি। এই জিডিপির যে কন্ট্রিবিউশন এবং আমাদের যে জিডিপি গ্রোথ, সেইখানে আমরা যে ইকোনমিস্টরা যেটা বলেছে 4 থেকে 5% ইটেন আপ হয়ে যাবে, অর্থাৎ ইকোনমি এই করোনা ভাইরাসের কারণে কুড বি ওয়াইপ। তারপরেও মোটামুটি একটা আশঙ্কার কথা না, আশ্বস্তের কথা যে তারপরেও আমরা 2 থেকে 3% জিডিপি গ্রোথ হওয়ার একটা সম্ভাবনা আছে বাংলাদেশে। সো সেই হিসাবে আমাদের ইকোনমিটা এতটা ভার্নারেবল পর্যায়ে যাবে না, এবং আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে মোকাবেলা করছেন, অর্থাৎ এই লকডাউন পরিস্থিতিতে আসলে গভর্নমেন্ট চাচ্ছিল যে তাদেরকে খাদ্য সহযোগিতা এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে একটা কর্মক্ষম যারা ব্যক্তি যারা লকডাউনে বসে থাকবে তাদেরকে যাতে খাদ্যের অভাব না হয় সেই চেষ্টা হচ্ছিল প্রথম দিকে। বাট যখন লকডাউনটা লম্বা মেয়াদী হচ্ছে তখন কিন্তু আসলে আমরা সবাই জানি যে একজনকে আসলে বাসায় আমরা সে কাজের বুয়া তাদেরকে প্রতি মাসে মাসে সে 4,000-5,000 টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু সে আসছে না। এভাবে কতদিন? আমার হয়তো অ্যাবিলিটি আছে, আমি দিয়ে যাচ্ছি, বাট কয়জন দিবে? তো সেই হিসাবে গভর্নমেন্টেরও কিন্তু আসলে একটা সীমাবদ্ধতা আছে যে আমি যে দিয়ে যাব কয় মাস দিব। তো সেই কারণে আসলে কর্মক্ষেত্রে আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট এরকম ডিসিশন নিল, সবাইকে ওপেন করে দিল, গার্মেন্টস খুলে দিল এবং সবাইকে মোবিলিটির জন্য দোকান খুলে দিল। এইটা কেন? অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটির দিক দিয়ে যদি চিন্তা করি, যদি কর্মক্ষম করা যায় তাহলে কিন্তু অনেকাংশে আসলে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। ইকোনমিক অ্যাক্টিভিটি যখন সচল হবে তখন কিন্তু আলটিমেটলি ইকোনমিটা ঘুরে দাঁড়াতে খুব সহজ হবে। আদারওয়াইজ এটার ইম্প্যাক্ট কিন্তু লম্বা মেয়াদী হবে। অনেকেই বলেছেন, আমেরিকান একজন ইকোনমিস্ট বলেছেন যে করোনা পরবর্তী ইম্প্যাক্টটা আসলে দীর্ঘ 10 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। সো আমরা হোপফুলি আমরা বোধহয় 10 বছর লাগবে না, আমাদের হয়তো 2-3 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। এবং সেই সাথে যেটা বৈদেশিক সিস্টেমটার মধ্যে একটু ডিস্টার্ব আমার করছে। মনে হয় খুরশিদ ভাইয়ের নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। জাহিদ বস কি কিছু অ্যাড করতে চান? যেটা আসলে আমি আসলে মানে খুরশেদের মতো আমরা ডিপ ফরেন যাব না, এফডিআই আমি যেটা অ্যানালাইসিসে কারণে যাব না। আসলে আমি যেটা এই মুহূর্তে যদি তুমি আমাকে বলো যে অ্যাকচুয়ালি কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি সামনে আমাকে অ্যাকাউন্ট ফর করতে হবে, লস অ্যাকাউন্ট ফর করতে হবে, আমার আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের সাথে 1-to-1 বসতে হবে। আমরা অলরেডি একটা ফরম্যাট করেছি এন্ড উই হ্যাভ সার্কুলেটেড দ্যাট ফরম্যাট টু অল আওয়ার কাস্টমার্স, এবং ওই কাস্টমাররা ওদের তো আসলে এখনো অফিস খুলে নাই, তারা আমরা ডিফারেন্ট ফিগার চেয়েছি এই মুহূর্তে তাদের লস কত এবং গোয়িং ফরওয়ার্ড তাদের কি পরিমাণ লস অ্যাকাউন্ট ফর করতে হবে। এটা ডিটেইল অ্যানালাইসিস যদি তারা করতে পারে, তাদের যখন অফিসটা খুলে যাবে, উই আর হোপফুল যে আমাদের এই বন্ধের পরে হয়তোবা আমাদের ব্যাংকগুলোও খুলে যাবে এবং কাস্টমারগুলো তাদের অফিসে ব্যাক করবে। তখন হয়তোবা তারা নিজেদের একটা অ্যানালাইসিস করবে যে কি পরিমাণ লস তাদের হয়ে গেছে এবং কি পরিমাণ লস সামনের দিনগুলিতে হবে। সেই অনুযায়ী আমাদের আসলে কি ট্রিটমেন্ট দিতে হবে এট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট লেভেলে, ওইটা আমাদেরকে ডিসাইড করতে হবে। কোন অ্যাকাউন্টগুলি আমাদেরকে রিশিডিউল করতে হবে, কাদেরকে ফার্দার ফাইন্যান্সিং করতে হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে সেই কাস্টমার আমার লোনটা রিপে করতে পারবে কি পারবে না, সেই অ্যানালাইসিসটা আমাদের করতে হবে। দেন আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি আমরা কাস্টমারগুলোকে ট্রিটমেন্ট দেই তাহলে ওই ব্যাংকের একটা ওভারঅল স্ট্র্যাটেজি ফিক্স আপ হয়ে যাবে, এবং আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংক যদি তাদের ইন্ডিভিজুয়াল কাস্টমারকে একটা সার্টেন ট্রিটমেন্ট দেয় তাহলে আমার মনে হয় যে টোটাল বিজনেস সেক্টরেই একটা পজিটিভ একটা মোমেন্টাম তৈরি হবে এবং আপন রানিং হয়ে যাবে ব্যবসাগুলি, এবং তারা হয়তো সামনের দিনগুলিতে যে লসটা হয়েছে সেই লসটা রিকভার করতে পারবে। তো এখন এই মুহূর্তে আসলে উই আর নট শিওর যে তারা কি পরিমাণ লসে আছে। একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম যেটা বলতে পারি নাই।
জি প্লিজ। হ্যালো, জি শোনা যাচ্ছে কি? খুরশেদ শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি প্রত্যেকটা ব্যাংকেরই বিজনেস কন্টিনিউটি প্ল্যান করা দরকার, সে বিসিপি যেটাকে বলে। সেটা আসলে এই বিজনেস কন্টিনিউটি প্ল্যান ইন্টারনাল এক্সটার্নাল দুইটা ক্ষেত্রেই করতে হবে। ইন্টারনালি হচ্ছে যে আমরা প্রথমেই যেটা শুরু করেছিলাম যে স্টে সেফ এবং ফেস দ্য চ্যালেঞ্জ। এই ফেস দ্য চ্যালেঞ্জের জায়গায় এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা আসলে কাস্টমারের কাছ থেকেও আমাদের নিতে হবে। যেটা জাহিদ বললো, আমাদের যে আসলে যে সমস্ত প্যাকেজ গুলো দিয়েছে গভর্নমেন্ট থেকে, ইনসেনটিভ প্যাকেজ, সেই ইনসেনটিভ প্যাকেজ গুলোর আসলে সুচারুরূপে আমরা যদি কোনো কাস্টমারকে যদি দিতে যাই, যদি অ্যানালাইসিস করতে হয়, তাহলে আসলে এই বিজনেস কন্টিনিউটি প্ল্যান তাদের কাছ থেকেও আসলে নিতে হবে। যেটা জাহিদ বলার চেষ্টা করলো যে ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে কাস্টমার, যেটা আমরা বলি যে রিলেশনশিপ বেস ব্যাংকিং, তো এখানে রিলেশনশিপটা আসলে স্ট্রং রাখতে হবে। না হলে কিন্তু আসলে ব্যাংকের যে ডেলিনকুয়েন্সি, আমরা যদি এনপিএল এবং রাইট অফ যদি ধরি, তাহলে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। তো 1.5 লক্ষ কোটি টাকা যদি রাইট অফ এবং এনপিএল হয়, সেটা প্রায় 15% এর কাছাকাছি। সেটা কিন্তু গোয়িং ফরওয়ার্ড যদি এটা হয় এবং আমার মনে হয় নেটওয়ার্কটাতে আবারও সমস্যা হচ্ছে। আমি একটু আনোয়ার ফারুক তালুকদার স্যারের কাছে যেতে যাচ্ছি। আনোয়ার ভাই, এই কোভিড এর বিরুদ্ধে যে আমাদের ব্যাংকার এবং গ্রাহকদের রক্ষার হাতিয়ার, সেটা কি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মটা কি হতে পারে আমাদের অন্যতম একটা প্রধান হাতিয়ার? যেহেতু আপনি ই বিজনেস এর হেড ডাচ বাংলা ব্যাংকের, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ রাশেদ, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন করছো আসলে। তারপরে তার আগে তুমি যে প্রশ্নগুলো করতেছিলা যে অর্থাৎ আমাদের করোনা পরবর্তী অর্থনীতি বা ব্যাংকিংটা কেমন হবে, এটা কিন্তু একটা বড় ইয়া ছিল। এই যে করোনা পরবর্তী ব্যাংকিং এবং অর্থনীতি কিভাবে হবে, সেইটার উত্তরটা কিন্তু আমি মনে করি এই যে ডিজিটাল ব্যাংকিং এর যে প্রশ্নটা তুমি এখন তুলেছো, যে ডিজিটাল ব্যাংকিং অর্থাৎ আমাদের ক্যাশলেস এবং সাম অফ দ্য কেসে আমাদের কার্ড লেসে চলে যেতে হবে। অর্থাৎ আমরা এখন এই সব টাচে করতে হবে, ইন্টারনেটের মধ্যে করতে হবে, আমরা কিউআর কোড ইউজ করতে হবে। যে জিনিসটা আলটিমেটলি এখন আমি আমার যদি একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আমার ব্যাংকের এক্সপিরিয়েন্স থেকে নয়, আমি আমার জেনারেল যে পত্র পত্রিকায় দেখছি আমরা, সেটা যদি আমরা দেখি যে গত মাসে যেরকম আমাদের ই কমার্সে যেরকম ট্রানজেকশন যা ছিল, এই মাসে এসে ই কমার্সের ট্রানজেকশন তার 3 গুণ বেড়ে গেছে। দ্যাট ইজ এটা দিয়ে ইন্ডিকেট হয় যে আসলে এখন মানুষ কি চায়। এখন মানুষ ঘরে বসে ট্রানজেকশন করতে চায়, যে কারণে এখন ঘরে বসেই মানুষ কিন্তু মোবাইল দিয়ে তার জিনিসপত্র তার কি কেনাকাটা করতে পারছে। ঘরে বসে তার সে যদি কিউআর কোড ইউজ করে, সে কিন্তু কিউআর কোডটা কোথাও যেতে হয়, অথবা ডাইনামিক হলে সেটাও করা যায়। সেই ট্রানজেকশন গুলির জন্য এখন ডিজিটাল ব্যাংকিং আমরা এই যে আমরা শুরু করলাম, এই যে জুম মিটিং এগুলো কিন্তু আগে এরকম হতো না। এটাও কিন্তু পার্ট অফ ডিজিটাল ব্যাংকিং এর একটা সাইজ। কারণ কি এখন কাস্টমার সাথে আমি যখন মিটিং করতে গিয়ে ইন পার্সন যেতে হবে না, তো ফিজিক্যালি কাস্টমার কাছে আমার যে মিটিং করতে হচ্ছে না, আমরা কাস্টমার সাথেও মিটিং করছি এখন। পরশুদিন আমি একটা মিটিং করতেছিলাম আমার এই বড় এক কাস্টমারের সাথে, যে আমাদের এসএমএ একটা লিংক ইউজ করার জন্য। ওদের সাথে আমরা বসে এখানে আমরা ট্রাইপার্টি একটা মিটিং করতেছিলাম, জুম মিটিং এ। সো এই যে দিস অল আর দ্য পার্ট অফ ডিজিটাল ব্যাংকিং, ডিজিটালাইজেশন। আমাদেরকে আসলেই মানুষের জীবন আচরণও আমাদের এখনো চেঞ্জ হয়ে যাবে। দেখা গেল যে এই যে আমি কালকে দেখছিলাম যে গুগল এবং ফেসবুক তারা এখন বলেছে যে তাদের সম্পূর্ণ 100% হোম অফিস, তাদের কোনো অফিস থাকবে না, অফিসে কেউ যাবে না। তো এই জিনিসটার দিকে এখন আমাদেরকেও যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাটলিস্ট এই ভাইরাসের কোনো টিকা যদি আবিষ্কার না হয়। ভাইরাসের টিকা আবিষ্কার না হলে আমাদেরকে পাশাপাশি, অর্থাৎ আমাদেরকে জীবন এবং জীবিকাকে ঠিক রাখার জন্য আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে, এবং অল্টারনেটিভ ওয়ের একমাত্র সলিউশনই আমরা দেখছি এখন ডিজিটাল ব্যাংকিং। কেন দেখছি? কারণ আপনি দেখেন, বা আমরা যদি এই একটা সিম্পল আমার একটা টাচ মোবাইল ফোন থাকে, এটার মধ্যে থেকে কিন্তু আমি আমার সম্পূর্ণ ব্যাংকিং কার্যক্রম আমি পরিচালনা করতে পারতেছি। তোমার যদি একটা এই যে রকেট অ্যাকাউন্ট থাকে বা একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, তুমি যে কাউকে টাকা পাঠাতে পারতেছো, এবং সে একই জিনিস তার যে একদম বিক্রেতা, সে তার রকেট অ্যাকাউন্ট থাকলে সে রকেট অ্যাকাউন্ট থেকে সে টাকা নিতে পারছে। আজকে উবারে, ইভেন পাঠাওয়ে যদি পেমেন্ট আমরা করতে যাই, আমরা কিন্তু তার টাচ করার দরকার নাই, ইভেন সে তাকে তার মোবাইলে ঠিক আছে ভাই তোমার বিকাশ আছে, তোমার রকেট আছে, আমি রকেটে তোমাকে পেমেন্টটা করে দিচ্ছি। এই যে মানে ডিজিটাল ব্যাংকিং এর যে প্রচলনটা এখন এই সময়টা থেকে আমার মনে হয় যে এটা আরো বেশি পারবে, এবং এটা সামনের দিকে যদি করোনা পরবর্তী ব্যাংকিং এর কথাও বলা হয়, ফিজিক্যাল যে মানে ব্যাংকের ব্রাঞ্চ, ফিজিক্যাল ব্যাংকের ব্রাঞ্চ থেকে আস্তে আস্তে
আমাদের এগুলো ভার্চুয়ালি চলে যেতে হবে এবং সামনে যেমন যেই দিন সামনে যেটা আসতেছে আমরা যেটা বলি যে আমাদের হয়তো এখন যে আমরা স্ক্রিনে কথা বলতেছি হয়তো কিছুদিন পরে কয়েক বছর পরে স্ক্রিনও লাগবে না, আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকবো, আমার হাতের সাথে ডিভাইস লাগানো থাকবে, আমি আমার সামনে ক্লাউডের মধ্যে আমি কথা বলতে পারবো। বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়েছে, আমরা হয়তো সামনের দিকে আরো কিছুদিন পরে আমরা এই ডিজিটাল ক্লাউডে সবকিছু করতে পারবো। তো এই যে মানে পরিবর্তন, এটা কিন্তু এই করোনা ভাইরাসও আমাদেরকে একটা শিখাই দিল যে না, তোমরা আসলে এই মানুষরা এইভাবে তোমরা চলতে পারো না, তোমাদের জীবন আচরণ চেঞ্জ করতে হবে। পাশাপাশি আমরা যে পরিবেশকে আমরা যেভাবে মানুষরা ধ্বংস করেছে, যে হারে কার্বন নিঃসরণ হয়েছে, আর এখন দেখেন পরিবেশ, ঢাকার পরিবেশের কথা আমরা যে দূষিত শহরের মধ্যে 1 নম্বর 2 নম্বরের মধ্যে সবসময় থাকতো, সেই দূষিত ঢাকা শহর এখন আমাদের বিশুদ্ধ হয়ে গেছে। সিমিলারলি ওয়ার্ল্ড ওয়াইজ কার্বন নিঃসরণ বলছে যে তারা 70% কমে গেছে। সো দ্যাট ওয়াজ এটা পৃথিবীর একটা দরকার ছিল। যে একটা কথা এখানে আমি একটু মানে বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের একটা গানও ইতিমধ্যে এই লোকেরা বের করেছে, স্রষ্টা কিন্তু আমাদের একার না, আমরা শুধু মানুষ যারা আছি শুধু মানুষেরই স্রষ্টা না, স্রষ্টা কিন্তু প্রত্যেকের। যে মাছেরও স্রষ্টা, আমার গাছেরও স্রষ্টা, সবারই কিন্তু স্রষ্টা। ওনারাও কিন্তু ওরাই কিন্তু স্রষ্টার কাছে দোয়া করে প্রার্থনা করে যে স্রষ্টা আমাদেরকে একটু ইয়া দরকার। যে কারণে আমার মনে হচ্ছে স্রষ্টা ওনাদের কথা শুনেছেন যে মানুষ তোমরা এবার ঘরে থাকো, আর বাকি প্রকৃতিরা তার নিজস্ব স্টাইলে তাদেরকে মিলে ধরছে। কত জায়গায় প্রকৃতিক সৌন্দর্য, কত সৌন্দর্য বেড়ে গেছে। আমাদের ইভেন কক্সবাজারে তোমরা যেটা দেখেছো যে ওখানে আমাদের ডলফিনরা চলে আসছে, যে কক্সবাজার সমুদ্র সৈকত এখানে কোনোদিন চিন্তাই করা যেত না, এত নোংরা সমুদ্র সৈকত এখানে, তারপরেও আমরা দেখতাম যে ডলফিনটা আমাদের এখানে কিন্তু তারা এসে খেলা করতেছে। সো দিস আর অল আর দ্য ইস্যুস, যে করোনা ভাইরাসের কারণে কিন্তু এগুলা সম্ভব হয়েছে। এবং আমি মনে করি যে ডিজিটাল যুগটা চলে এসছে, সো এখন এটাকেই এমব্রেস করাই, যে যত দ্রুত এমব্রেস করতে পারবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও আমি বলবো তারাই তত সামনের দিকে তত তাড়াতাড়ি হতো তারা সফল হবে আর কি। ধন্যবাদ। রাশেদ ভাই, এই পর্যায়ে আমি একটু আপনার অনুমতি চাচ্ছি কথা বলার। সেটা হচ্ছে আমরা তো আসলে সবাই ব্যাংকার, আমাদের সিনিয়র স্যাররা আছেন এখানে, তো সবসময় ব্যাংকের কথা হবে, বাট আজকে যেহেতু আমরা এসেছি একটা বিশেষ উদযাপনের জন্য, যে আগামীকাল ঈদ এবং ঈদ আড্ডা, জি, তো এবং সবাই সুন্দর পাঞ্জাবি পরে আসছে আমি দেখতে পাচ্ছি, এবং আগামীকাল ঈদ, তো ঈদের চাঁদ রাত, এই ব্যাপারে যদি কারো কোনো মজার কোনো অভিজ্ঞতা থাকে যা শেয়ার করতে চান, তাদের একটু অনুমতি চাচ্ছি যে সবাই যদি একটু শেয়ার করতেন সেটা। থ্যাংক ইউ। এক এক করে আমি শুনতে চাই যে জাহিদ স্যারের কাছ থেকে ঈদের অভিজ্ঞতাটা একটু প্রথমে শুনলাম, তারপর তুষার স্যারের কাছে শুনি, ফারুক স্যারের কাছে শুনি। আমাকে জিজ্ঞেস করতেছো, আমাকে বলতেছো নাকি? জি জি জি, আপনি বলেন। আমার তো ধরো ইনিশিয়ালি যখন আমি ব্যাচেলর ছিলাম, প্রথমে যে আপনি যদি স্যার বলতেন আপনার চাঁদ রাতের, জি আমার যদি তুমি এক্সপিরিয়েন্স জানতে চাও, সে আমার যদি ব্যাচেলর লাইফের এক্সপিরিয়েন্স জানতে চাও, আমি যখন যশোরে ছিলাম, আমি তো আসলে খুব লাকি ছিলাম না, আমার ম্যানেজার খুব কঠিন ম্যানেজার ছিল। তো আমাকে আসলে নর্মাল টাইমে অফিস শেষ হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগেও আমাকে ছাড়তো না। যেই টাইমে অফিস ছাড়তো তখন হয়তো আমাকে লাস্ট বাসটা ধরতে হতো। তো লাস্ট বাসটা ধরলে অটোমেটিক্যালি ওখানে যেহেতু লঞ্চ ফেরি পারাপারের একটা ব্যাপার ছিল, ফেরিতে প্রচুর যানজট থাকতো। আমি যখন বাসায় এসে পৌঁছাতাম তখন হয়তোবা ঈদের আগের দিন রাত 10টা থেকে 11টা বাজে। আসলে তখন চাঁদ রাত এনজয় করার কোনো স্কোপই থাকতো না। এরকম 2-1 এরকম ইনস্ট্যান্সও হয়েছে যে আমি হয়তোবা ভোর 3:30 4টার সময় এসে পৌঁছাইছি বাসায় ঈদের দিন। তো তখনকার আসলে চাঁদ রাত এনজয় করার কোনো স্কোপই ছিল না। বাট পরবর্তীতে যখন ঢাকায় চলে আসলাম, চাঁদ রাত মানেই হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, আসলে একটা লম্বা সময় ধরে 1টা 1:30 পর্যন্ত আড্ডা মারা। আমি কিন্তু আসলে তুমি হয়তো আমাকে দেখে এখন বুঝবা না, আমি কিন্তু প্রচুর আড্ডা মারি এবং আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল, আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ড সার্কেল আছে একটা, আমার পাড়ার ফ্রেন্ড সার্কেল আছে, আবার ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেল আছে। এবং একটা সময় দেখা যায় যে এক একটা মানে প্রোগ্রাম ওভারল্যাপিং হয়ে যায়। তো চাঁদ রাতে আসলে ওই আমার টাইমটাকে বিভিন্ন গ্রুপে অ্যালোকেট করাটাই আমার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো এনজয় করি বন্ধু বান্ধবের সাথে, হয়তো কার্ড খেলি, হয়তো তোমার একটু ঘোরাঘুরি করি, একটু চা নাস্তা খাই কোথাও গিয়ে, রাত্রবেলায় 1টা 1:30টার সময় বাসায় ফিরি, 2টা 2:30টার দিকে বাসায় ফিরি, জাস্ট ওইটাই আর কি। আর অন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, জাস্ট ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করা, এটাই। আমি প্রচুর আড্ডাবাজ। যদি খোরশেদ স্যারের কাছে শুনতে চাচ্ছি যে স্যার আপনার চাঁদ রাত নিয়ে এমন কোনো কি অভিজ্ঞতা আছে যেটা আমাদের আজকে সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সদস্যবৃন্দ
থ্যাংক ইউ। খুরশেদ ভাই মজার অভিজ্ঞতা আছে, ভাবি থাকতো তোমার ইয়াতে, ওই যে কি বলে সিরাজগঞ্জ, তখন কিন্তু ভাবির সাথে খুরশেদ ভাই একটা ইয়া চলতেছিল, হ্যাঁ ওটা একটু বলতে পারেন আমার। না সবই তো মজার আসলে, ছোটবেলা থেকে যদি আচ্ছা বলি, আচ্ছা ছোটবেলা আসলে স্কুল তো যখন ঈদের সামলাতে পারছি না স্যার আপনার জন্য। ঈদের ছুটি যখন হয়ে যেত, ঈদের ছুটি হলেই আসলে একটা কি বলবো যে স্বাধীন স্বাধীন একটা ভাব। এবং ছোটবেলায় হচ্ছে মার্বেল খেলার প্রচন্ড একটা লোভ ছিল, যেটা স্কুল খোলা থাকাকালীন সময় খেলা যেত না। তো স্কুল বন্ধ হলেই এটার জন্য আর কোনো ব্যারিয়ার ছিল না। তো আমার আসলে 200-300 মতো মার্বেলে ছিল বিভিন্ন কালারের। আর এর আরেকটু বড়বেলায় যখন হলো, তখন আসলে একটা গ্রামে একটা ক্লাব ছিল, জাগরণী চক্র নামে, জাগরণী সংঘ। সো আমরা আসলে ক্লাব থেকে ফুটবল এবং ভলিবলের আমরা বিভিন্ন গ্রামের যে ক্লাবগুলো আছে তাদের মধ্যে যে লিগ খেলা চালু করে দিতাম। এই ঈদের দিন বিকেল বেলা হতো ফাইনালটা। সো তার আগের রাতে আসলে আমরা এটারই পরিকল্পনা করা হতো যে কিভাবে আসলে সাকসেসফুলি এই টিম প্লেইং করা যায় এবং সেই সাথে স্পোর্টস গুলা কন্ডাক্ট করা যায়। আর পরবর্তীতে আনোয়ার যেটা বললো আসলে আহ আমাদের কি বলবো যে সঞ্চালক, ওর বাড়িও সিরাজগঞ্জ। গত ঈদেও যাওয়ার পরে ও যখন ফেসবুকে দেখলো আমি সিরাজগঞ্জে, ও আমাকে ইনভাইটও করেছিল। আমি আসলে ঈদের নামাজটা পড়ি বাড়িতে, তারপরে নিজেই সেলফ ড্রাইভ করে চলে যাই সিরাজগঞ্জে। আর বিয়ের আগেও আসলে চাঁদ রাত তো এরকমই ছিল, যেটা আমরা তো ক্লাসমেট ছিলাম না, বাট একটা ওই ইয়ে করে বিয়ের মতো আর কি। তো আসলে আমরা এঙ্গেজমেন্ট হওয়ার পরে আসলে ওই লাইফ একটুকু কিছুটা রোমান্টিকতায় কেটেছে। আমি ঈদের পর দিন আসলে চলে যেতাম ওখানে, অথবা ঈদের দিন বিকেলে, এখনো ঈদের দিন নামাজটা পড়ে আসলে ড্রাইভ করে চলে যাই। ইটস এ ভেরি কি বলবো যে খুবই সুন্দর একটা ড্রাইভ। এখন রাস্তাও হয়েছে সুন্দর, আমি বাড়ি থেকে রওনা দিলে 2 ঘন্টার মধ্যে আসলে সিরাজগঞ্জে পৌঁছে যাই। সো এই হচ্ছে আসলে কেমন ছিল সিরাজগঞ্জের এবারের মানে ট্যুরটা গত ঈদে? ফ্যান্টাস্টিক ছিল, ফ্যান্টাস্টিক ছিল। কুটিবাড়ি তো যমুনা, গিয়েছিলেন শেষ পর্যন্ত। হ্যাঁ যমুনা শাহজাদপুরের নদীতে কুটিবাড়িতেও আপনি গিয়েছিলেন। নৌকা ভ্রমণ, সেই সাথে কুঠিবাড়ি। রাইট রাইট, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আনোয়ার ভাই আমার জাহাঙ্গীরনগরে কাছে কি রিসেন্টলি গিয়েছে? আমি রিসেন্টলি আমার না 6 মাস আগে মনে হয় গেছিলাম, 6 মাসের নিশ্চয়ই মধ্যে যাওয়া ফ্যামিলি সহ। তখন তখন গেছিলাম, হ্যাঁ ফ্যামিলি সহ। গেলে এখানে ফ্যামিলি সহ হয়ে যায়, আড্ডা দিতে যাই, আমাদের তো বন্ধু বান্ধব অনেক, যেহেতু ওখানে ইউনিভার্সিটির টিচার প্রচুর আছে এখনো আমাদের ব্যাচের, তো ওখানে যে ভালোই আড্ডা হয় আর কি। আমাদের কাছে আমার যদি বলো যে চাঁদরাতে আমাদের কাছে চাঁদরাতটা ছিল এরকম যে আমরা তো যে জয় যেহেতু চাকরিরত অবস্থায় যখন যেতাম, যেটা খুশি যেটা বললেন যে আমরা কিন্তু ঢাকা ঈদ না করে যার যার বাড়িতে চলে যেতাম। তো বাড়িতে গেলে তখন ওই রাস্তা থেকে আমি যখন যাচ্ছি তখনই আমার কাছে ফোন আসতো, বিভিন্ন বন্ধুরা আমাকে ফোন করতো, আমার আম্মা আমারকে ফোন করতেন যে কোথায় আছিস তোরা এখন। আমার ভাই যে ওয়াশে আসতো সিলেট থেকে, সেটা ডাক্তার, সে থেকে সিলেটে, সেও দেখতে ফোন করতো তুই কোথায়। মানে এই যে একটা শুরু হয়েছে, আমি গাড়িতে ওঠার পর থেকেই আমার সাথে মানে বিভিন্ন ভাবে ফোন শুরু হয়ে যেত যে কখন কোথায় আসছে, কখন যে পৌঁছাবো। এই যে একটা মানে এটা একটা আনন্দ। কিন্তু এইবারে আমি ওরকম ফোন পাচ্ছি না। কালকে আম্মা ফোন করে প্রায় অনেকটা কান্নাকাটি অবস্থা যে কেন এবার আমরা আসতে পারতেছি না এত কিছুর মধ্যে। এটা একটা এই যে কোভিড এর এটা একটা মানে খারাপ দিক যে আম্মা বাড়িতে আছেন, আসলে আমরা যেতে পারছি না। তো আমরা যখন তখন বাড়িতে যেতাম, সবাই আসতো, আমাদের ভাই ভাতিজা, আমরা একসাথে কিন্তু আমরা অনেক লোক, খুশিতে আমার বাড়িতে গিয়েছেন, হ্যাঁ অনেক, যখন একসাথে হইতাম আমরা প্রচুর, আমাদের 5 ভাই, আমরা 2 বোন, সুতরাং সব ভাই বোনের বাচ্চা কাচ্চা সব একসাথে আসতো, একসাথে আমরা এখানে জাহাঙ্গীরনগরে বস আমরা দেখতাম যে কিছু স্টুডেন্ট ঈদের ছুটিতে থেকে যেত বিভিন্ন কারণে। তো কোন ঈদ কি জাহাঙ্গীরনগরে করার সুযোগ হয়েছে আপনার? আমি জাহাঙ্গীরনগরে একবার একটা করার চেষ্টা করছিলাম, আমি একবার চেষ্টা করে একবার হলেও ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারি নাই, পরে এই চলে আসতে হয়েছে। থাকলে ভালো হয়, ওই যে আমাদের তো আবার ইয়েটা ফিস টিস খাওয়াই বলে ঈদের দিন, তাই না? তুমি ছিলা নাকি? ফিস্ট হতো, জি। তুমি ছিলা ঈদ করছো কি? রাশিদ কি ছিলা? হ্যাঁ, মানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এইসব স্পেশাল সেটা তো নরমাল ছিল। তুমি ছিলা কিনা? তুমি কি আর তোমার তখন তো বিয়ে করো নাই? আমার থাকার সৌভাগ্য হয়নি আসছে না, তোমার বান্ধবী সহ ছিলা কিনা? এটা তো আমরা, এটা কি বলতে চাচ্ছ তুমি? কি ছিল এরকম? হ্যাঁ বলি, তোমার বান্ধবী আর তুমি ছিলা কিনা?
না আমি 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 হ্যাঁ আমি ঈদে শুনতে থাকার পাচ্ছে না সুযোগ boss, পাইনি শুনতে আর কখনো। পাচ্ছে না। বলতে চাচ্ছে না কি শুনতে চাচ্ছে না না, এটা? আমি হ্যাঁ আমাদের- সময় কথা শুনতে যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। জাহিদ আরো আপনার কাছে একটা জিনিস জানতে চাই, জাহিদ ভাইয়ের টিম মেম্বারদের কাছে একটা জিনিস জানছি যে জাহিদ ভাই যেমন তার টিমের প্রতি খুব কেয়ারিং, জাহিদ ভাই ভাবির প্রতি তার চেয়েও বেশি কেয়ারিং। এবং হ্যাঁ, ভাবি হ্যাঁ, ওরে বাবা, এটা কুশলের ভালো বলতে এই হবে। ধরনের মানে এটা সার্বিক এটা টেক তাহলে একটা কেয়ার গল্প জাহিদ বলি। ভাই করে, এটা যদি আমি আনোয়ার এটা- ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। এটা কিন্তু আমার মুখ থেকে তুমি না, শুনবা কি? আমি কারণ বলবো। খুরশেদ ভাই এটা আমি খুব বলবো, ভালো বলতে like- হবে, কারণ হলো like খুরশেদ it. ভাইয়ের ভালো এক্সপিরিয়েন্স আমি নিজেও জানি। আমরা আসলে জাহিদ ভাই- দুই ফ্যামিলি হ্যাঁ ওই যে মালয়েশিয়া গেছিলেন, মানে আমরা জাহিদ ভাইয়ের সাথে ভাবিতে নিয়ে বউ ইয়ে করছি। জাহিদ ভাই তো হ্যাঁ, দুই ভাবির এত family- কেয়ারিং যে দুই আমরা সাথে family- সহজে কথা বলতে কিন্তু মুশকিল হয়ে যাবে ভাবির সাথে। ও এত কেয়ারিং নিয়ে থাকে, এত গার্ড এটা কিন্তু সবাই জানে। এত গার্ড দিয়ে রাখে। হ্যাঁ দুই ফ্যামিলি আমরা মালয়েশিয়াতে গেলাম। তো মেট্রোতে ওঠার পরে হঠাৎ করে ভাবি আসলে নেমে গেছে যে আমরা আসলে বুঝতে পারিনি। তো পরবর্তীতে দেখা গেল যে ভাবি নাই। তো তারপরে ভাগ্য ভালো যে ভাবি হারাই নাই, ভাবি আসলে না 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 বুদ্ধিমতী, খুরশেদ, আমি এই কারণে একটু কারেকশন করি, স্টেশনে হ্যাঁ, দাঁড়িয়েছিল। correction- দেন একটু কারেকশন করি। হ্যাঁ। মানে আমার ওয়াইফ নেমে গেছিল, বাট আমরা আসলে মানে ওই একদম ট্রেনের মেইন ডোরটার সামনে আসলে প্রচুর ছিল, প্রচুর লোকজন ছিল, নামতে পারি না। ভিড় ছিল। তো আমার ওয়াইফ নেমে গেছে, আমরা কেউই নামতে পারি নাই। তো ওইখানে তো আবার তোমার সামনের স্টেশনে চলে গেছি আমরা। সামনের স্টেশনে গিয়ে তো মানে আমার আই ওয়াজ রিয়েলি টেন্স। তো সামনের স্টেশনে গিয়ে আবারও সেই টিকিট কাটতে হয়েছিল বোধহয় খুরশেদ, তাই না নাকি? হ্যাঁ, ওদেরকে টিকিট back করার কাটতে জন্য হয়েছে। টিটিএর কথা মনে আছে কিনা? রিটার্ন আচ্ছা, দেখেন যে- ট্রেনে তো আমাদের ভাবি- আসতে হলো। না, ভাবি কি আরেকটা দাঁড়াইছিল ওখানে? আরেকটা হ্যাঁ। ঘটনা বলি, যেহেতু আসলে আমরা ইবিএল এ একই ডিপার্টমেন্টেও ছিলাম অনেকদিন। আমি জাহিদ যশোর থেকে ব্যাক করলো সিআরএম এ, আমি চিটাগং থেকে উত্তরা ব্রাঞ্চে ম্যানেজার। দেন হঠাৎ করে আবার দেখা গেল জাহিদ ভাই ওটা বলেন না কেন? আপনি বোঝো না মিয়া? আবার সিআরএম এ। তো বোঝো না মিয়া? আমি একটু শেষ করি আনোয়ার। তো সিআরএম এ আসলে আমরা যখন বোর্ড মেমো গুলো আমরা 4জন ছিলাম, আমি শামস, এখন ব্র্যাক ব্যাংকের হেড অফ সিআরএম জয় এবং জাহিদ। তো আসলে বোর্ড মেমোর চাপ ছিল প্রচন্ড। তো সেই কারণে ওর ম্যারেজ ডে ছিল সোফার। তো আমি বলতেছিলাম, ও সন্ধ্যাবেলা বলতেছে যে আমার ম্যারেজ ডে আজকে। তা আমি, তুই যাচ্ছিস না কেন? পরে সেই তো আরেকটু এই করতে করতে মনে হয় 8:30 বা 9টা পর্যন্ত আমরা অফিসে। 9টার সময় ওরে বলতেছি, তুই কি যাবি না? তোর না ম্যারেজ ডে? ও তখন বলতেছে, না আচ্ছা দেখি। এরপরে মোটামুটি 7-8টা বোর্ড মেমো বগল দাবা করে তারপরে বাসায় রওনা দিল। তো এই হচ্ছে আসলে আমাদের ভাবি এসে পড়ে নাই তখন অফিসে খুরশেদ ভাই? না না রাশেদ, আমি তোমাকে বলি আমাদের কিন্তু একটা ভাবি খুব সাহস আমরা পাই। একটা খুব চ্যালেঞ্জিং টাইম কাটাইছি সেই সময়। আমাদের ইবিএল এর সিআরএম এ আমরা ছিলাম মোট 7জন পুরো, কিন্তু পুরো সিআরএম টিমটা কিন্তু আমরা চালাতাম আমরা। এবং সবচেয়ে সিনিয়র যেই ডেজিগনেশনে যে ছিল তারিক ভাই ছিল এসএভিপি। আমি আর খুরশেদ পরে এসএভিপি হলাম। তো খুব বেশি সিনিয়র কেউই ছিল না, ভেরি জুনিয়র লেভেলের অফিসার দিয়ে সেই টিমটা করা ছিল। তো আমাদের আসলে সেই সময়টাতে দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। 7জন মিলে ইবিএল এর মতো একটা ব্যাংকের টোটাল পোর্টফোলিওটা হ্যান্ডেল করা, ম্যানেজ করা। হেড অফ সিআরএম ছিল না 1.5 বছর। হেড অফ সিআরএম ছিল না। আমরা কিন্তু নিজেরাই রেগুলার বেসিসে কিন্তু আমরা গ্রুপ ডিসকাশন করে প্রপোজাল গুলি আমরা ওকে করতাম। আর আমাদের এর আগে আমাদের হেড অফ সিআরএম যে ছিল নিয়াজ স্যার একটা জিনিস খুব ভালো শিখাইছিল, সেটা হলো যে প্রত্যেকটা সার্কুলার একদম আগাগোড়া গো থ্রু করতে হবে। তো সার্কুলার সম্বন্ধে যখন তোমার নলেজটা পুরোপুরি থাকবে না, তখন তোমার স্ট্রেংথটা অটোমেটিক্যালি বেড়ে যায়। ইউ আর কনফিডেন্ট বাই দ্যাট। আমরা কিন্তু এই 6-7 জন মিলে কিন্তু সিআরএম এর ইবিএল এর টোটাল পোর্টফোলিওটা সেই সময় ডিল করতাম। তো কাজের প্রেশারটা থাকতো, যেই কারণে খুরশেদ যেটা বললো, আমার আসলে আই হ্যাড নো আদার অল্টারনেটিভ। আমার কোনো কিছু করার ছিল না। অফিসের কাজ শেষ করেই যেতে হতো। আই হ্যাড টু কমপ্লিট দ্য ইভেন আমার আম্মা যেদিন মারা গেল সেদিনও আমি কিন্তু দুপুর 2টা পর্যন্ত অফিস করছি। হ্যাঁ, তো টিম ওয়ার্কটা ছিল, হাতে অন্য কোনো উপায় ছিল না আমাদের সেই সময়। বাট আমাদের টিমটা খুব ভালো ছিল। আমরা অনেক মিরাকেল করেছি আমরা ওই 7 জনের একটা টিম নিয়ে, বড় এবং সোহেল ভাই তখন ছিল ইভিপি অথবা এসিভিপি। সোহেল ভাইকে যে ম্যানেজ করা, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট জব। মাউন সাত্তার স্যারের প্রচুর সাপোর্ট পেয়েছি এবং ওই সময় আসলে আমাদের লার্নিংটা, আমাদের মেজর
লার্নিং এর যে আপওয়ার্ড কার্ভটা ওই সময় কিন্তু আমরা অ্যাচিভ করেছি। থ্যাংক ইউ। এই জন্য যে নিয়াজ হাবিব স্যারকে তো সবাই এত প্রফেসর ডাকতো না, মোহাম্মদ সাত্তার স্যার, কেএমএস ওনাকে ডাকতো প্রফেসর। তো উনি তো সবকিছু মানে মুখস্থ করায় ছাড়তো, একটা ইয়া ছিল। মানে এটা ঠিক যে আপনারা যারা সিআরএম এ তখন কাজ করতেন ইবিএল এর এই নিয়াজ হাবিব থাকা অবস্থায় অনেকে এই জন্য ক্রেডিট সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো মানে নলেজ অর্জন করতে পারছেন। এবং ওই সময় আমিও দেখতাম যে নিয়াজ হাবিব যখন আমি ছিলাম মৌলভীবাজার ব্রাঞ্চে, যখন উনি যখন কোনো জিনিস কোনো প্রশ্ন করতো তখন ব্রাঞ্চ ম্যানেজারকে জিজ্ঞেস করলে ব্রাঞ্চ ম্যানেজার দেখা দিচ্ছে তার ওই যে আনোয়ারকে জিজ্ঞেস করতো। আনোয়ারকে যখন জিজ্ঞেস করলেন এই কথা যখন 2-4 বার এরকম আসলো, তখন ওই ব্রাঞ্চ ম্যানেজারকে একদিন নিয়াজ হাবিব স্যার বলছে তাহলে আপনার ব্রাঞ্চ ম্যানেজার থাকা দরকার কি, আমি ওরই ব্রাঞ্চ ম্যানেজার করে দিই। তারপরে কিন্তু আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেলাম, বুঝছেন। এই হলো আমার ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার ইতিহাস হচ্ছে এইটা। এই নিয়াজ হাবিব স্যার কত সালে বস? এটা 2003 সালে বোধ হয়। 2003 সালে একটা জিনিস আপনার ব্যাপারে অনেকে জানতে চায়, সেটা হলো যে আপনার লেখালেখির আমরা দেখি যে একটা প্র্যাকটিস রয়েছে, আপনি নিয়মিত লেখেন, পত্রিকায় লেখেন, বিভিন্ন কলাম লেখেন। তো এই অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি অফিস ক্যারিয়ার শুরু করার পরে এই অভ্যাসটা শুরু হয়েছে? আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন টুকটাক কিছু লেখালেখির অভ্যাস ছিল। তখন ওই যে বিচিত্রা ছিল, বিচিত্রাতে মাঝে মধ্যে আমি চিঠিপত্র লিখতাম বিভিন্ন জায়গায়, আজকের কাগজের যে একটা কাজকর্ম করতাম। সেখান থেকে আমার একটা নেক আসলে এই লেখালেখির প্রতি আসছে, যে আমি একটা যে অন্য কিছু করতে না পারলে আমি যদি বসে বসে লিখতে পারি, এটা আমার একটা স্বভাব। আসলে এটা আমার প্যাশন, যেটা আমি একটা সময় বের করে নিই। আমরা ব্যাংকিং কাজ করতেছি, ব্যাংকিং কাজে কিন্তু অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়। ব্যাংকিং নিয়ে আমার অফিসের বাইরেও আমাকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। তারপরে অনেকে বলে যে কিভাবে আপনি সময় বের করে এভাবে লিখেন, কিভাবে? এটা লেখাপড়া করে লিখতে কিন্তু আবার প্রচুর পড়াশোনা করতে হয়। পড়াশোনা করাও এই যে আমি যখনই কোনো সুযোগ পাই, স্কোপ পাই, আমি কিন্তু সেটা মোবাইলে হোক, আমার হাতে বই থাকে বা আমার ইয়ে থাকে, সেটা আমি কিন্তু একটু পড়াশোনা করে চেষ্টা করি যে এই একটা জিনিস, কারণ আমি যখন একটা জিনিস লিখবো মানুষের সামনে উপস্থাপিত হবে, ডেফিনেটলি এটা যেমন আমার এই কোভিড নিয়ে এই কোভিড-19 নিয়ে আমার অন্তত 7-8টা লেখা পর্যন্ত বিভিন্ন পত্রিকায় আমি এই পাবলিশ হয়েছে। ডিজিটাল ব্যাংকিং নিয়ে আমি লিখেছি। বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন ধরনের প্যাকেজ গুলা, যে প্রণোদনা প্যাকেজটা দেওয়া আছে, সেই প্যাকেজ সম্পর্কে এসএমইটা সম্পর্কে লেখা আছে। আপনার এই ইন্ডিপেন্ডেন্টে আমার এই দুইটাই লেখাটা এখানে আসছে। তারপর সমকালে ছিল, আমার বণিক বার্তাতে ছিল, মানব কণ্ঠে ছিল। সো লেখার আসলে এটা কিন্তু একটা প্যাশন, নট যে এমন জানি না আমি এটার উপরে আমি অন্য আমি কাজ বাদ রেখে আমি এই কাজটা করি, তা কিন্তু না। আমি আমার কাজে কোনো ঠিক না দিয়ে এই কাজটা করার চেষ্টা করি। এবং এটা আমার নিজেরই একটা মনের খোরাক। আমি মনে করি কিছুদিন যদি আমাদের একটা লেখা যদি ছাপা না হয়, তাহলে আমার কাছে একটু খারাপ লাগে। তো এটা কিন্তু আমি সকল লেখকদের মধ্যে আমি এটা দেখি। ইভেন আমি যখন ওই যে জগলুল সাহেব ছিলেন বাসুসের মারা গেছেন, তো উনি বলতেন যে আমরা যখন পত্রিকা পাঠানোর পর থেকে যখন ছাপা না হয়, তখন কিন্তু নাকি মেজাজটাকে খারাপ হয়ে থাকে। ভাই কেন লেখা ছাপা হচ্ছে, কেন লেখা ছাপা, সেই জিনিসটা এই যে আরিফিন ভাইও বলে। এই যে আরিফিন ভাই এখন যে সিটি ব্যাংকের এমডি সাহেব, উনিও কিন্তু আমার ডাইরেক্ট বস ছিল একসময়। মানে বিভিন্ন আমি যখন ঢাকার ইসলাম ব্যাংকের সোনার রোডের ম্যানেজার, তখন উনি আমার ডাইরেক্ট বস। তো আমাদের ডাইরেক্ট বস অনেকেই এখন উনিও লেখক। সুতরাং আবার ফারুক মইনুদ্দিন দেখেন স্যার, উনি ওনার সাথে আমার পরিচয় আছে, উনি অনেক ভালো তো লেখেন। মানে ওনাদেরকে দেখে, মামুন ভাইকে দেখে এটা আমার একটা উৎসাহ জাগে না, ঠিক আছে ব্যাংকার হলে যে লেখা যাবে না তা না। তো এখন এই জন্য আমি লেখার চেষ্টা করি। বিশেষ করে আমি অবশ্য আমার ইয়েটাকে ছাড়াই যাই নাই এখন পর্যন্ত। আমি ব্যাংকিং বা অর্থনীতি এই সাইডটাতেই বেশি ফোকাস করি। অন্যদিকে সামাজিক সাইড থেকে খুব একটা লেখার সুযোগ হয় না, বা আমি গল্প কবিতা করতে পারি না। তো 2-একটা কবিতা টবিতাও লিখছি আসলে, তো ওগুলো আসলে পড়ার মতো না বা ছাপানোর মতো না। তো আমি হয়তো ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচায় রাখে আমার শেষ জীবনে, হয়তো আমি আরো চেষ্টা করবো আরো কিছু রেখে যাওয়ার জন্য আর কি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। আজকে আসলে সুযোগ থাকলে স্যারের 2-একটা লেখা যদি আমরা কবিতা শুনতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি সবার অনুমতি নিয়ে, আমাদের সম্মানিত কিছু দর্শক আমাদের সাথে এখন লাইভ দেখছেন, তারা কিছু কমেন্ট দিয়েছেন। আপনাদেরকে সবাইকে স্যার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন, এবং তারা প্রোগ্রামটি উপভোগ করছেন। আমাদের মেসেঞ্জারে অনেকে মেসেজ দিচ্ছেন। এর মাঝে কিছু মেসেজ, কিছু ইনফরমেশনকে স্যার আমি তুলে ধরতে চাই। আমরা এই কোভিডকালীন সময়ে ব্যাংকার্স ক্লাবে একজন লিখেছেন কমেন্টসে যে তার বাবার রক্তের প্রয়োজন ছিল। তো আপনারা জানেন স্যার, আমাদের একটা ডিজিটাল ব্লাড ব্যাংক আছে ব্যাংকার্স ক্লাব মেম্বার, এবং আমাদের যে ফলোয়ার পেজে তারা বিভিন্ন সময় ডোনেট করে থাকে।
তো এই কোভিডকালীন সময় যেখানে সবাই হসপিটালে যেতে সবাই দ্বিধাবোধ করে, প্রয়োজনেও যাচ্ছে না, নিতান্তই মানে যখন বিপদ আসছে তখন সে হসপিটালে যাচ্ছে না। এর মধ্যেও কিন্তু আমাদের একজন মেম্বারের বাবা অসুস্থ ছিলেন, তো তাকে রক্ত দেওয়ার জন্য আমাদের ক্লাবের মেম্বার একজন যে রক্ত দিয়ে আসছেন। তো এটা আমাদের লাইভ সেশনের মধ্যে উনি কমেন্টস করেছেন যে সে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তার ভালোবাসা এবং শুভকামনা ক্লাবের প্রতি জানিয়েছেন। আমরাও স্যার আপনাদের মাধ্যমে জানাতে চাই মেম্বারদেরকে যে আমরা আছি সব সময়, সবাই মিলেই একসাথে সবার সাথে আছি, যত বিপদে আসুক, শারীরিক অসুস্থতার সময় আমরা আছি। বেশ কিছু হসপিটালের সাথে আমাদের স্যার মেমোরেন্ডাম করা আছে, আন্ডার আমাদের এগ্রিমেন্ট করা আছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে তারা সহযোগিতা আমাদেরকে করছে। আমাদের স্যার একটা এখানে কিছু সদস্য মানে চাচ্ছেন যে যদি একটা হসপিটাল করা যেত, সেটা নিয়ে কথা আসছে। আমাদের ব্লাড ব্যাংকে কথা বলেছে এবং ডিজিটাল আমরা যেটা লার্নিং সেশন করেছি, বেশ কিছুদিন পরপরই আমরা কুইজ প্রতিযোগিতা করেছি, সেটা নিয়েও স্যার আজকে কমেন্টস এসেছে, সেটার প্রশংসা করেছে এবং এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে। স্যার আপনাদের সবার সহযোগিতা, সবার পরামর্শে আমাদের মেম্বাররা আসলে জ্ঞান চর্চাটা চালিয়ে যেতে চায়। এতটুকু আপডেট ছিল স্যার আমার কাছে। সদস্যরা সবাই সহযোগিতা চেয়েছেন, সবাই শুভকামনা জানিয়েছেন। আপনাদের 3 জন আছেন স্যার, আজকে সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে, এই জন্য সবাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে। এটা স্যার একটু জানিয়ে দিলাম সবার পক্ষ থেকে। তো নবী, ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। সম্মানিত ক্লাব সদস্যদের আমরা জানাতে চাই যে ব্যাংকার্স ক্লাবের যে ব্লাড ব্যাংকটা রয়েছে, যে কারো রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শুধু ব্যাংকার না, এটা সবার জন্যই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 01940500500, এবং আমরা জেনে খুব অবাক হই যে ব্যাংকারদের এই শত ব্যস্ততার ভিতরও যখনই আমরা ব্লাডের জন্য আবেদন করেছি, কোনো না কোনো ব্যাংকার তার ব্যস্ততার ভিতরের সময় অ্যারেঞ্জ করে সে কিন্তু এসে রক্ত দিয়ে গেছে। এখন পর্যন্ত একটি কেসও আমরা পাইনি যেখানে রক্ত আহ্বান করার পরও রক্ত দেওয়া হয়নি। দ্বিতীয় যেটা পয়েন্ট বলেছে যে হসপিটালগুলোর সাথে এমইউ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউনাইটেড হসপিটাল, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, উত্তরা লুবানা হসপিটাল, ল্যাবেইড হসপিটাল, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল সহ ফারাজি হসপিটাল সহ অনেকগুলো হসপিটালের সাথে আমাদের এমইউ ডিসকাউন্ট রয়েছে। এইসব হসপিটালে গেলে কিন্তু আমাদের মেম্বারশিপ কার্ড দেখালে স্পেশাল আপ টু অনেক ক্ষেত্রে 30%, ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 to 25% পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ডিসকাউন্টের সুবিধাগুলো রয়েছে। আর লাস্ট যে পয়েন্টটা বলেছে যে কুইজটা আমরা আসলে কোভিড কে চিন্তা করেই লঞ্চ করেছিলাম, যে আমাদের যেটা আমরা বলেছি মেম্বারদের এঙ্গেজ রাখার চেষ্টা করেছিলাম। তো কুইজের রেসপন্স দেখে আমরা খুব সারপ্রাইজ হয়েছি। 1500-এর বেশি ব্যাংকার এই কুইজ লার্নিং প্রসেসে জয়েন করে রিভিউ করেছে তারা, এবং তারা আরো কুইজের জন্য আমাদের ফিডব্যাক দিয়েছে যে আমরা প্রতি মাসে যেন অ্যাটলিস্ট মান্থলি যেন একটা কুইজ করি। সো আমরা আমাদের সম্মানিত গ্রাহক মেম্বারদের জানাতে চাই কুইজের যে প্রসেস এটা আমরা অব্যাহত রাখবো। সো আপনারা আমাদের ফেসবুক পেজ, যদি আপনারা facebook.com/bcbl2018 এর লিঙ্কটা ফলো করেন, ওখানে আমরা কুইজের লিঙ্ক গুলো এবং আমাদের সব ধরনের ইনফরমেশন গুলো এখানে ইনপুট দিয়ে রাখি। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট bankersclubbd.com এও আমাদের আপডেট গুলো থাকে, সেগুলো আপনারা ফলো করলে সব আপডেট গুলো পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে আমাদের সেশনের একটু লিমিটেশন রয়েছে, একটা সময়ের পর বোধহয় লাইনটাকে একটু কন্টিনিউ হয়ে যায়। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামের। আমাদের সম্মানিত লিডারদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের সম্মানিত ব্যাংকার্স ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে কি বলতে চান। আমি জাহিদ ভাই থেকে শুরু করতে চাই সংক্ষিপ্ত আকারে। খোরশেদ বোধহয় কিছু বলবে। রাশেদ, খোরশেদ কি একটু বলো, দাও খোরশেদকে। রাশেদের আপডেটের মধ্যে একটা জিনিস, হ্যালো শুনতে পাচ্ছি, রাশেদকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম এবিবির মাধ্যমে আমাদের ব্যাংকার ভাইদের জন্য বা ব্যাংকারদের যে ফার্স্ট ব্লাড অর্থাৎ স্পাউস এবং ছেলে মেয়ে এবং নিজে যদি কেউ আক্রান্ত হয়, হসপিটাল গুলোতে করোনা পরবর্তী কোনো চিকিৎসার জন্য যদি কোনো এমইউ বা প্রায়োরিটি বেসিসে কোনো সেবা যদি ইনশিওর করা যায়, কারণ আমরা জানি যে করোনায় আক্রান্ত হলে আসলে সেবাটা খুবই দুরূহ ব্যাপার।
হসপিটালগুলোতে অ্যাক্সেস পাওয়া। তো সেই কারণে যদি আমরা এবিবির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা এবিবির মাধ্যমে আমরা যদি আসলে ব্যাংকারদের ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারি, যে করোনা পরবর্তী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য, এটা মনে হয় একটা ইনিশিয়েটিভ নিয়ে যেতে পারে। তো আনোয়ার ভাই কি কিছু বলতে চান? আমরা একদম শেষ মুহূর্তে আমাদের সহকর্মীদের জন্য। আমি যেটা বলতে চাই সহকর্মীদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের শেষ দিকে আমরা আসছি, আমাদের যে এই ক্লাবটা যে ডেফিনেটলি সেটা অত্যধিক একটা সুন্দর উদ্যোগ, এবং এই উদ্যোগটার সাথে আবার যে কুইজের যে আয়োজনগুলি করা হচ্ছে, পাশাপাশি যে শিক্ষণীয়, অর্থাৎ আমরা যে ব্যাংকিং বিষয়ে টার্মগুলি, বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই ইদানিংকালে বলা বলি করা হচ্ছে যে এখনকার সময় একটা সিনিয়র ব্যাংকার বা ভালো ব্যাংকারের অভাব। অর্থাৎ আমরা সবাই ব্যাংকার, কিন্তু ভালো ব্যাংকার, জানাশোনা ব্যাংকারের খুব অভাব আছে। এই কারণে বলা যায় সামনের দিকে এই ডিএমডি এমডি এই সমস্ত পোস্টে এত ভালো লোক পাওয়া মুশকিল হবে। এই যে একটা শিক্ষার যে অভাব, আমি মনে করছি যে আমরা চেষ্টা করবো আমাদের এই ক্লাবের মাধ্যমে, আমি আশা করবো যে আমাদের সম্মানিত যারা সদস্যরা আছেন, প্লাস এখানে যারা এই ক্লাবে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মাধ্যমে যে ব্যাংকারদের যে শিক্ষার বিভিন্ন ধরনের কার্যক্রম যদি চালানো যায়, বিশেষ করে আমাদের ব্যাংকিং প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি, প্র্যাকটিস আমরা যেগুলো করি, সেগুলো বিষয়ে তোমরা কুইজের আয়োজন যদি করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক ফলপ্রসূ হবে এবং সবাই সেটাতে উপকৃত হবে। আমরা চাই যে আসলে ব্যাংকার্স ক্লাব নিছক একটা বিনোদনের ক্লাব না হিসেবে, পাশাপাশি এটা যেন বিনোদনের পাশাপাশি সেটা আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় হতে পারে, এবং আমরা প্রকৃতপক্ষে ব্যাংকারদেরকে যদি আমরা সম্ভব হয় বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া, এটাও আমরা ক্লাবের মাধ্যমে যদি সম্ভব হয় কোনো সময় সেই জিনিসটা করা যেতে পারে, সো দ্যাট আমরা যেন এটাকে একটা সর্বমুখী একটা ক্লাব হিসেবে গড়ে তুলতে পারি, একটা স্বয়ংসম্পূর্ণ একটা হিসেবে আমরা তুলতে পারি, সো দ্যাট একটা লার্নিং সেন্টার হলো, যে নট অনলি ক্লাব ইজ অলসো এ লার্নিং সেন্টার। এটাকে সবাই এখানে আসবে, জানবে, শিখবে, নিজেদের জ্ঞান অন্যদের কাছে করবে, ডিসপার্স করবে, সেটা যেন একজন আরেকজনকে আমরা জানতে পারি, বুঝতে পারি। এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে সত্যিকার অর্থে সবারই একটা আকর্ষণ এই ক্লাবের প্রতি বাড়বে, যে না ঠিক আছে, ওখানে আমি গেলে খেলাধুলো করতে পারছি, এখানে গেলে আমি বিনোদনও নিতে পারছি, এখানে গেলে আমরা নাটকও করতে পারছি, ইভেন ধরো ইন ফিউচার আমরা ক্লাব থেকে নাটকের আয়োজন করা যেতে পারে। মানে এই যে বিভিন্ন ধরনের, আমি বলছি যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যদি আমরা ক্লাবটাকে জড়িয়ে নিতে পারি, তাহলে ক্লাবের সার্বজনীনতাটা বাড়বে, এবং সেটা মানুষের, ক্লাবের সদস্যদের আগ্রহ বাড়বে, এবং নতুন আরো সদস্য হতে তাদেরও আগ্রহ বাড়বে। সবাইকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনা কালের এই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং সবাই ঘরে থাকবেন, পরিবারের সাথে থাকবেন, যাতে করে আপনার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হন। আমি নিজের কথা বলছি না, যে আপনার দ্বারা যাতে অন্য কেউ আক্রান্ত না হয়, সেই জিনিসটা যদি মাথায় রাখেন, তাহলেই আমরা ওই যে আপনার এই বিব্রত হয়ে আসি নাই কেউ অবনি পরে, এই জিনিসটা যদি আমরা বলেন, নিজের কথা চিন্তা না করলেও অন্যের কথা চিন্তা করেও আপনারা ঘরে থাকুন এবং সুস্থ থাকুন, এবং করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। এটাই আমি আমার শেষ বক্তব্য। সবাইকে ঈদ মুবারক। জাহিদ বস, লাস্ট এক কথায় কিছু ঈদের শুভেচ্ছা। আমি জাস্ট রাশেদ একটুখানি অন্যভাবে বলি যে আমাদের আসলে দিস এ ভেরি ডিফিকাল্ট টাইম এবং উই নিড টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু দ্য নিডি পিপল। আমি একটু একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই ওয়ান অফ মাই কলিগস। তুমি জানো সামির কথা। সামি কিন্তু তার পার্সোনাল ইনিশিয়েটিভে সে কিন্তু বেশ কিছু লোককে কিন্তু খাবার ফুড সাপ্লাই দিয়েছে, এবং আমার মনে হয় ইট উইল নট বি লেস দেন 150, 150 থেকে 200 লোকজনকে ও কিন্তু খাবার দিয়েছে ডিউরিং করোনা পিরিয়ড, এবং আই ওয়াজ কোয়াইট ইন্সপায়ার্ড বাই হিজ ইনিশিয়েটিভ। এবং আমি কিন্তু আমার পার্সোনাল ইনিশিয়েটিভেও আমি কিন্তু 50 জনের জন্য খাবার অ্যারেঞ্জ করে প্যাকেট করে আমি পার্সোনালি কিন্তু ডিস্ট্রিবিউট করেছি। তা আমার মনে হয় যে আমরা যদি সবাই, হয়তো সামনের টাইমটা আরো ডিফিকাল্ট হবে, ওই টাইমটাতে আমরা যদি সবাই তোমার ক্লাবের থ্রুতে হতে পারে বা সবাই তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি একটুখানি আমরা যদি এই সমস্ত নিডি লোকজনের পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় যে দ্যাট উইল বি গ্রেট। রিস্ক ছিল, বাট after distributing the food I felt really good, এবং it was a great feeling. আমি more or less একটু এজেড যারা তাদেরকে কভার করেছি, একটু বাচ্চা যারা তাদেরকে কভার করেছি, এবং নিজে হাতে তাদের হাতে খাবারটা তুলে দেওয়ার যেই এক্সপেরিয়েন্সটা, এটার আমি বলে বোঝাতে পারবো না। ইট ওয়াজ এ গ্রেট ফিলিং। তো সামনের দিনগুলি আমাদের আসলে একটুখানি এই সমস্ত লোকগুলির কথা চিন্তা করতে হবে। আর ঈদের দিন এটা একটা অন্য ঈদের মতো না, এটা একদম ডিফারেন্ট টাইপ অফ ঈদ। সব ধরনের ঈদের এক্সপেরিয়েন্স আমাদের হচ্ছে এখন। আমরা বাসায় বসে ঈদ করব, বাট স্যাটিসফ্যাকশন একটাই থাকবে যে আমরা আসলে অন্য কারো জন্য রিস্কের কারণ হচ্ছি না। ঘরে বসে যদি ঈদ করে আরেকজনকে সেভ করতে পারি, দ্যাট উইল বি
গ্রেট, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টেকনিক্যাল কারণে আমাদের আলোচনাটা এখনই শেষ করে দিতে হচ্ছে। সো আমি ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানিত 3 জন সিনিয়র ব্যাংকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তাদের এই ব্যস্ত সময়ের ভিতর পারিবারিক লাইফটাকে স্যাক্রিফাইস করে সদস্যদের জন্য আজকে ফেসবুক লাইভে আসার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এমন 3 জন মার্কেট লিডারের এই উপস্থিতি আমাদের যে ব্যাংকাররা ঘরে লকডাউন অবস্থায় আছেন, যারা আইসোলেশনে আছেন, বা অনেকদিন হলো যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের একটা প্রেরণার উৎস হবে। অ্যাটলিস্ট আমরা সবাইকে কানেক্ট করার মাধ্যমে, সবার পাশে থাকার একটা প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে একটা করোনার বিরুদ্ধে একটা লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে আমরা পদক্ষেপ নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং ব্যাংকার্স ক্লাব শুধু না, ব্যাংকারদের সকল সংগঠন, সকল ব্যাংকার, সকল ব্যাংকের কর্মরত সকল সহকর্মীবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের নিজেদের রক্ষার চেষ্টা করব, আমাদের গ্রাহকদের রক্ষার চেষ্টা করবো এই করোনার হাত থেকে, এবং সম্মিলিতভাবে আমরা দেশ এবং গ্লোবালি এই করোনা মুক্ত একটা পৃথিবীর স্বপ্ন নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার, সবাইকে শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামী কোনো এক ঈদে আমাদের সম্মানিত অতিথির সাথে আবার আমরা একটা আড্ডায় বসবো, আবার সুন্দর সুন্দর কিছু স্মৃতি, সুন্দর সুন্দর কিছু কথা স্যারদের মুখ থেকে শুনবো। সে পর্যন্ত সেদিনে অপেক্ষায় থাকলাম। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঈদ মোবারক এবং শুভরাত্রি।